হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। তো তোমাদের ক্লাস 10-এর আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আজকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। আজকের এই একটা ক্লাসে আমরা টোটাল অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা কমপ্লিট করব। এখানে প্রচুর কিন্তু কনসেপ্ট রয়েছে, আর এখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক নাম্বারের কোশ্চেন আসবে। তাই এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেককে খুব ভালোভাবে দেখতে হবে, কারণ এই একটা চ্যাপ্টার প্রচুর মার্কস ক্যারি করে। তো তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সাথে ফাইনাল এক্সামের জন্যও কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটার পুরোপুরি কনসেপচুয়ালি কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করব অভিব্যক্তি ও অভিযোজন। ফার্স্টেই বলি অভিব্যক্তি বলতে কি বোঝায়। দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। কি সংজ্ঞা দেওয়া আছে? বলছে যে মন্থর মানে খুব ধীর গতিতে, ধীর ও ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম উদ্বংশীয় জীব থেকে, ঠিক আছে, সরলতম উদ্বংশীয় জীব থেকে নানা পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রকার উন্নত জটিল জীবের সৃষ্টি হয়, তাকে বলছে অভিব্যক্তি। তাহলে মূলত এখানে কি বলার চেষ্টা করলো? এখানে এটাই চেষ্টা করলো যে অনেক ধীর গতিতে, আগেকার দিনে যেমন প্রাণী বা উদ্ভিদ যাই থাকুক না কেন, যে ধরনের জীবই থাকুক না কেন, তারা সরল প্রকৃতির ছিল। তো আস্তে আস্তে পরিবেশ পরিবর্তিত হচ্ছে, এবং সেই পরিবেশে ওই জীবরা নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য তারা কি করছে, নিজেদের মধ্যে ছোট ছোট কিছু পরিবর্তন করছে। আর এভাবে পরিবর্তন করতে 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 অনেকটা সময় পরে গিয়ে দেখা যাচ্ছে ওই প্রজাতির থেকে যে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। অর্থাৎ একটা সরল জীব থেকে ধীরে ধীরে জটিল জীব সৃষ্টি হচ্ছে। তো এটা কি একদিনে দুদিনে হচ্ছে, কয়েক বছরে হচ্ছে না, এটা কয়েক হাজার মিলিয়ন বছর ধরে হচ্ছে কিন্তু, ঠিক আছে? এই চেঞ্জগুলো হচ্ছে, আজও চলছে, আগামী দিনেও চলবে। তো এই যে পরিবর্তন, ধীর গতিতে যে পরিবর্তন হচ্ছে, এইটাকে কি বলা হচ্ছে? অভিব্যক্তি বা বিবর্তন। আর আজকে আমরা এই অভিব্যক্তি সম্পর্কেই পড়ব। দেখো একটা সময় কিন্তু আমাদের এই যে পৃথিবী কিসের অন্তর্গত? সৌরজগতের অন্তর্গত। তো সৌরজগতের মধ্যে আমাদের এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবী কিন্তু শুরুতেই জীবের বাসযোগ্য ছিল না। পৃথিবীতে কি প্রথমেই প্রাণ ছিল? একদমই নয়। পৃথিবী কেমন ছিল? একটা আগ্নেয় গোলা ছিল, যার টেম্পারেচার প্রায় নিয়ার অ্যাবাউট 6000 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতে পারছো কতটা টেম্পারেচার? যেখানে এখন 40 থেকে 42 ডিগ্রি টেম্পারেচার হলেই কিন্তু আমরা গরমে টিকতে পারি না, তাহলে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীতে ছিল। তাহলে সেই রকম পরিবেশে কখনোই কোনো জীব এক্সিস্ট করতে পারবে না। তাহলে সেই রকম জায়গা থেকে আজকের এই দিনে, যেখানে পৃথিবী একদম হারা ভারা সবুজ, একদম গাছপালা নিয়ে, এত মানুষজন, এত প্রকৃতি, মানে এত জীববৈচিত্র্য নিয়ে গড়ে উঠলো কি করে? তাহলে পৃথিবী কি হচ্ছে? পৃথিবী নিজের পরিবেশকে আস্তে আস্তে চেঞ্জ করেছে, তাপ বিকিরণ করেছে। তো সেই সময় অগ্নুৎপাত হতো, অগ্নুৎপাতের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্যাস পরিবেশে নির্গত হয়েছে। সেই গ্যাসগুলো নিজেদের মধ্যে বিভিন্ন রকম বিক্রিয়া করেছে, আর বিক্রিয়ার মাধ্যমে সরল অজৈব অণু থেকে জৈব অণু তৈরি হয়েছে। আর এই কিছু জৈব অণু, সেই সময় কিন্তু অক্সিজেন ছিল না, তাহলে সেই অক্সিজেন বিহীন পরিবেশে সেই জৈব অণুগুলো কি হচ্ছে? আস্তে আস্তে ঘনীভূত হয়ে একটা সময় পর কি তৈরি করলো? মানে এটা কয়েক হাজার বছর ধরে চলছে, হাজার হাজার বছর ধরে এই ঘনীভবন চলছে। তারপরে কি হলো? ওই ঘনীভূত অবস্থা থেকে মেঘ সৃষ্টি হলো, আর এই মেঘ থেকে হলো বৃষ্টি। আর এই বৃষ্টির কন্টিনিউয়াসলি চলতে থাকলো, কয়েক হাজার বছর ধরে বৃষ্টি চলতে থাকলো। বৃষ্টি হতে 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 পৃথিবী কি হলো? পৃথিবীর যে উত্তপ্ত অবস্থা সেটা ঠান্ডা হয়ে গেল। তাহলে পৃথিবীর মধ্যে এই জলগুলো জমে কি তৈরি হলো? সমুদ্র তৈরি হলো। আর এই সমুদ্রের মধ্যে কি থাকলো? সমুদ্রের যে গরম বা উত্তপ্ত জল, সেই জলের মধ্যে ওই যে অজৈব অণুগুলো যেগুলো তৈরি হয়েছিল, অজৈব বস্তু, সেখান থেকে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জৈব অণু তৈরি হয়েছিল, সেই জৈব অণুগুলো জলের মধ্যে মিক্স হয়ে থাকলো। তাহলে এই যে গরম জলটা তৈরি হলো, এটাকে বিজ্ঞানীরা বলেছে হট ডাইলিউট স্যুপ। আর এই হট ডাইলিউট স্যুপের মধ্যে যে জৈব যৌগগুলো তৈরি হয়েছিল, সেই জৈব যৌগ থেকে নাকি প্রথম কোষ তৈরি হয়েছে, যেগুলো আলটিমেটলি আরও পরে সরলতম এককোষী জীবের সৃষ্টি করেছে। তো এই হচ্ছে পুরো গল্প। তাহলে এই যে গল্পটা, এটা কত দিনে হয়েছে? পৃথিবী সৃষ্টি হয়েছে আমাদের প্রায় 6 বিলিয়ন বছর আগে, ঠিক আছে? 6 বিলিয়ন বছর আগে। তারপরে সেখান থেকে
প্রাণ সৃষ্টি হয়েছে, পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে প্রায় 4.8 বিলিয়ন বছর আগে। তার মানে প্রায় 500 থেকে 600 মিলিয়ন বছর লেগে গেছে পৃথিবীকে তার নিজের এই যে অ্যাটমসফিয়ার বা জীব বসবাসের জন্য একটা প্রয়োজনীয় এনভায়রনমেন্ট সেটা তৈরি করতে। তাহলে কয়েকশো মিলিয়ন বছর ধরে পৃথিবী এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করলো। আর যে এনভায়রনমেন্টে সবার শেষে কারা এসছে? আমরা এসছি, আধুনিক মানুষ একদম শেষে আমরা এসছি। আর এই আমরা আসার পর পৃথিবীর এত বছরের পরিশ্রম আমরা 1 মিনিটে ধুলোয় মিশিয়ে দিচ্ছি, এত রকম পলিউশন ঘটাচ্ছি, পৃথিবী কিন্তু আবার জীবের বাসযোগ্য আর থাকছে না, সেটা অবাসযোগ্য হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা পড়ছি অভিব্যক্তি। তো এই ধীর গতিতে যে পরিবর্তনগুলো ঘটছে এবং ধীরে ধীরে পৃথিবীর বুকে যে প্রাণ সৃষ্টি হলো, এবং সেই প্রাণ সেটা প্রথমে সরল প্রকৃতির ছিল, সেখান থেকে ধীরে ধীরে জটিল প্রকৃতির জীব সৃষ্টি হবে। তো এই জিনিসটাকেই কি বলা হচ্ছে? অভিব্যক্তি আর বিবর্তন। আর এই জিনিসটাই কিন্তু আজকে আমরা পড়তে চলেছি। তাহলে এই যে পৃথিবীতে প্রাণের উৎপত্তি অর্থাৎ জীবনের উৎপত্তি ঘটেছে, এটা কে বলেছে? বিজ্ঞানী ওপারিনো হ্যালডেন। ঠিক আছে, বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন, এরা হচ্ছে রাসায়নিক সংশ্লেষ মতবাদ বা রাসায়নিক বিবর্তন সম্পর্কে এরা বলেছে। কি বলেছে? এনারা বলেছেন যে সেই সময় পৃথিবীতে কি ছিল? অক্সিজেন বিহীন পরিবেশ ছিল। কি ছিল? অক্সিজেন বিহীন পরিবেশ। সেই অক্সিজেন বিহীন পরিবেশে কি হচ্ছিল? অগ্নুৎপাত হচ্ছিল। সেই অগ্নুৎপাতের ফলে বা পৃথিবী কি তাপ বিকিরণ করছিল। সেই তাপ বিকিরণের ফলে সেই পরিবেশে কি কি তৈরি হলো? মিথেন, CH4, এটা হচ্ছে মিথেন। নেক্সট অ্যামোনিয়া, মিথেন, অ্যামোনিয়া আর জলীয় বাষ্প। ঠিক আছে, জলীয় বাষ্প, যেটা ইউভি রশ্মির প্রভাবে বারবার কি হচ্ছিল? দেখো সূর্য থেকে তো ইউভি লাইট আসছে, তাই না? ইউভি লাইট আসছে, ইউভি লাইট কি একে ভেঙে দিচ্ছে বারবার। তো সেখান থেকে কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন তৈরি হচ্ছে, সেখান থেকে অক্সিজেন। ফ্রি অক্সিজেন থাকবে কি না? এই ফ্রি অক্সিজেন কিন্তু অনেক পরে। এই অক্সিজেন কি করবে? আবার কোনো না কোনো যৌগের সাথে যুক্ত হয়ে অন্য কোনো যৌগ তৈরি করে ফেলবে। ফ্রি অক্সিজেন কিন্তু একা এখানে থাকবে না, কারণ সেই সময় কি বলেছি? অক্সিজেন বিহীন পরিবেশ। এ আবার অন্য কাউকে জারিত করবে। ঠিক আছে, জারিত করে যে কোনো বস্তুকে, এখানে যে কোনো যৌগকে কি করবে? জারিত করবে। এই অক্সিজেন কখনোই ফ্রিভাবে কিন্তু থাকবে না। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে, জল রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, অ্যামোনিয়া রয়েছে, মিথেন রয়েছে। তো বলছে এইগুলো নিজে একে অপরের সাথে সব পারস্পরিক বিক্রিয়া করছে। ঠিক আছে, পারস্পরিক বিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে? এইগুলো সব অজৈব যৌগ। এগুলোকে কি বলা হয়? এইগুলোকে কি বলা হচ্ছে? অজৈব যৌগ। আর এই অজৈব যৌগ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হচ্ছে? বিভিন্ন প্রকার সরল জৈব যৌগ তৈরি হচ্ছে। সরল জৈব যৌগ তৈরি হচ্ছে। কি কি সরল জৈব যৌগ তৈরি হচ্ছে? ধরো গ্লুকোজ তৈরি হচ্ছে। কি কি সরল জৈব যৌগ? গ্লুকোজ তৈরি হতে পারে, বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে, বিভিন্ন ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে। এই জিনিসগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? এখান থেকে তৈরি হচ্ছে। তাহলে সরল জৈব যৌগ তৈরি হলো। এই জৈব যৌগগুলো কোথায়? এই জৈব যৌগগুলো কোথায় যাচ্ছে? সমুদ্রের উত্তপ্ত জলের মধ্যে। কারণ এখানে দেখো হাইড্রোজেন গ্যাস হালকা, সে কি করছে? ওপরের দিকে উদ্বায়ী হয়ে ওপরের দিকে ঘনীভূত হচ্ছে। তাহলে ঘনীভূত হয়ে এগুলো ঘনীভূত হয়ে কি করবে? মেঘ সৃষ্টি করবে। আর এই মেঘ থেকে পরবর্তীকালে কি হবে? রিমঝিম ধারাতে বৃষ্টি হবে, তাই তো? তাহলে এখান থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টি হয়ে এগুলো কি সমুদ্রের জল তৈরি করছে। এখান থেকে কি তৈরি করলো? সমুদ্র। পৃথিবীতে কি তৈরি হলো? সমুদ্র। আর এই সমুদ্রের মধ্যে জৈব যৌগগুলো মিশ্রিত হলো।
সমুদ্রের মধ্যে জৈব যৌগগুলো মিশ্রিত হলো, মিশ্রিত হয়ে যে তরলটা তৈরি করলো, ঠিক আছে, এই দুটো মিশ্রিত হয়ে যে তরলটা তৈরি করলো তাকে বলা হচ্ছে হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপও বলা হয়। কে বলেছেন? এই যে বিজ্ঞানী হ্যালডেন, তিনি কিন্তু বলেছেন এটাকে হট ডাইলিউট স্যুপ। আর এই সমুদ্রের জলের মধ্যেই নাকি প্রথম জীবের উৎপত্তি ঘটে, এখানেই নাকি প্রথম কোষ তৈরি হয়। কিভাবে কোষ তৈরি হয় তিনি বলছে, এই যে বিভিন্ন অজৈব যৌগগুলো ছিল, যেমন গ্লুকোজ রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে, এগুলো আরও নিজেদের মধ্যে বিক্রিয়া করে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি করবে। মানে জটিল জৈব যৌগ মানে একাধিক গ্লুকোজ যুক্ত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে, একাধিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে প্রোটিন তৈরি করবে, আবার একাধিক ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো যুক্ত হয়ে কি তৈরি করবে? ফ্যাট বা লিপিড তৈরি করবে। তাহলে এই যে জটিল জৈব যৌগ তৈরি হলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো পরস্পর আন্ত আণবিক বলের মাধ্যমে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি কি তৈরি হলো? জটিল জৈব যৌগ তৈরি হলো, জটিল জৈব যৌগ তৈরি হলো। জটিল জৈব যৌগগুলোর নাম কি কি? আচ্ছা, আমি শর্করা লিখি, এখানে বেশি জায়গা নেই। শর্করা মানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। আর এই যে যৌগগুলো, এই যৌগগুলো পরস্পর কিসের মাধ্যমে জুড়ছে? আন্ত আণবিক আকর্ষণ বল। আন্ত আণবিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে নাকি প্রথম একটা সেল বা আদি কোষ তৈরি করেছিল, যার নাম হচ্ছে কোয়াসারভেট মডেল। কে বলেছিল? বিজ্ঞানী ওপারিন বলেছেন যে এই যে জটিল জৈব যৌগগুলো পরস্পর আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে কোয়াসারভেট মডেল। এটাই নাকি প্রথম কোষ বা আদি কোষ। এখান থেকে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত যে জিনিসটা, এরা আলাদা না হয়েই আবার ডিভাইড করে নতুন একটা এরকম সেম কোষ তৈরি করতে পারছে, মানে এরা বিভাজনক্ষম, বিভাজন করতে পারছে। এইভাবেই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে নাকি প্রাণের উদ্ভব ঘটিয়েছে। তো পরবর্তীকালে এই কোয়াসারভেটের পরে আরও থটস রয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত যা যা বললাম এটাকে কি বলা হচ্ছে? রাসায়নিক সংশ্লেষ মতবাদ। তাহলে এই যে রাসায়নিক সংশ্লেষ মতবাদ, প্রুফ ছাড়া তো সায়েন্স কিছু মানবে না, তাই না? তাহলে প্রমাণ লাগবে আমাদের। ওপারিন হ্যালডেন যেটা বলছে এটা যে এক্স্যাক্ট সেই সময় হয়েছিল, কি করে আমরা বিশ্বাস করব এটা হয়েছিল? তাহলে সেটা বিশ্বাস করানোর জন্য বিজ্ঞানী মিলার উরে, স্ট্যানলি মিলার আর উরে, দুজন বিজ্ঞানী, তারা কি করলো? তারা বললো এটা আমরা ল্যাবে করে দেখি অ্যাকচুয়ালি হয় কিনা। তারা কি করলো? এরকম একটা গোল ফ্লাক্স নিল। এই ফ্লাক্সের মধ্যে, এই বড় ফ্লাক্সটার মধ্যে কি করছে তারা? আদি যে এনভায়রনমেন্ট, মানে পৃথিবীর ওই সময় জীব সৃষ্টির আগে যে প্রকারের এনভায়রনমেন্ট ছিল, যেটা ওপারিন হ্যালডেন বলছে, সেই রকম একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করার চেষ্টা করা হলো। কি কি দেওয়া হলো এখানে? দেখো, ওই সময় তো বিদ্যুৎ স্ফুলিঙ্গ হতো, তো এখানে কি করেছে? অ্যানোড আর ক্যাথোড ইলেকট্রোডস দিয়েছে, তড়িৎদ্বার, যার মাধ্যমে এখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ করা হবে, ঠিক আছে, যার ফলে কি একটা অজৈব যৌগ আরেকজনের সাথে রাসায়নিক বিক্রিয়া করবে। আর এখানে তখন কি কি ছিল? অক্সিজেন ছিল না বলেছে। কি ছিল তাহলে? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই তিনটে নাকি সেই সময় ছিল। তো এখানে দিয়ে দেওয়া হলো কি? মিথেন, অ্যামোনিয়া, এই পাশে লিখি, মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন কি অনুপাতে? 2:1 অনুপাতে এখানে দেওয়া হলো। আর সেই সময় তো জলীয় বাষ্প ছিল, কারণ আগ্নেয়গিরি ভলক্যানো, সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প নির্গত হচ্ছে। তাহলে সেই জলীয় বাষ্প ছিল, মানে এর মধ্যে বাষ্প আকারে এখানে কি যাবে? জল যাবে, জলীয় বাষ্প ছিল। তাহলে এটা হচ্ছে পৃথিবীর আদিম পরিবেশ। আর কি? ইলেকট্রোডের মাধ্যমে এখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হচ্ছে, বিদ্যুৎ, ঠিক আছে। এটা করলো একটা ফ্লাক্সের মধ্যে। আর এই ফ্লাক্সটাকে একটা নলের মাধ্যমে এখানে আরেকটা ফ্লাক্সের সাথে যুক্ত করা। এখানে কি হচ্ছে? এটা বয়লিং চেম্বার, এখানে জলকে উত্তপ্ত করা হচ্ছে, যেখান থেকে জলীয় বাষ্প এই পরিবেশে যাচ্ছে, জলীয় বাষ্পকে পাঠানোর জন্য এটা করা হয়েছে। আর এখান থেকে একটা নিম্নমুখী তোমরা নল দেখতে পাচ্ছ, এর সাথে একটা ইউ আকৃতির এখানে কন্ডেন্সার রয়েছে, আর
নিচে একটা ফ্লাক্স রাখা হয়েছে যে এখান থেকে যা যা জিনিস তৈরি হবে সেই জিনিসগুলো এখানে ঘনীভূত হবে, কন্ডেন্সার রয়েছে এখানে ঘনীভূত হয়ে শীতল হয়ে কি হচ্ছে এই জায়গায় জমা হবে। তো এইটা কন্টিনিউয়াসলি 7 দিন রেখে দেওয়া হলো। এইভাবে কন্টিনিউয়াসলি 7 দিন রেখে দেওয়া হলো, দেখা যাক যে কি কি এখান থেকে তৈরি হয়। তো 7 দিন পরে যখন দেখলো এই যে নিচে স্যাম্পলটা তৈরি হয়েছে, এখান থেকে তৈরি হয়েছে এই পরিবেশ থেকে, এই পরিবেশে তো আর কিছু নেই, বাইরে থেকে তো কিছু ভেতরে প্রবেশ করতে পারছে না, এখানে তো অক্সিজেন যেতে পারছে না, এখানে আমি যা যা দিয়েছি সে কটাই রয়েছে। তাহলে এগুলো থেকে কি তৈরি হলো আলটিমেটলি, দেখছে এখানে প্রায় 14 রকমের জৈব যৌগ তৈরি হয়েছে। 14 রকমের জৈব যৌগ তৈরি হয়েছে, যার মধ্যে বিভিন্ন প্রকারের অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, সেরিন, অ্যামাইনো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই ওপারেন হ্যালডেন যে রাসায়নিক সংশ্লেষ মতবাদ দিয়েছে, তাহলে আলটিমেটলি সেটা ঠিক। সেই সময় তাহলে এইরকম পরিবেশে আস্তে আস্তে অজৈব যৌগগুলো কিসে পরিণত হয়েছে, জৈব যৌগে পরিণত হয়েছে। আর এই জৈব যৌগগুলো পরবর্তীকালে জটিল জৈব যৌগ তৈরি করেছে। আর জটিল জৈব যৌগ থেকে প্রথম যে আদি কোষ, সেই আদি কোষটা কি, সেই আদি কোষ তৈরি করেছে, সেটা হচ্ছে কোয়াসারভেট মডেল। তাহলে এই দেখো এখানে কিন্তু পুরো এই যে চার্টটা করা আছে কোথা থেকে কি তৈরি হয়েছে। একদম শুরুতে কি বলছে, আচ্ছা একদম শুরুতে কি বলছে দেখো, মুক্ত পরমাণু। ঠিক আছে, মুক্ত পরমাণু, এটা কি জীবনের রাসায়নিক উৎপত্তির একটা সংক্ষিপ্ত রূপরেখা এখানে দেওয়া হয়েছে। প্রথমে মুক্ত পরমাণু কি কি ছিল, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, এগুলো সব মুক্ত পরমাণু ছিল, যেগুলো শীতলীকরণ হয়ে কি তৈরি করেছে, অজৈব অণু তৈরি করেছে। অজৈব অণু কি কি, H2 মানে হাইড্রোজেন রয়েছে, এখানে H2O রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, মিথেন, অ্যামোনিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো রয়েছে। তাহলে এগুলো হচ্ছে একদম পৃথিবীর নবীন গ্যাস। তাহলে এই গ্যাসগুলো কি, এই যে উচ্চ তাপমাত্রা আর বৈদ্যুতিক শক্তি অর্থাৎ ইউভি রশ্মির প্রভাবে এগুলো কি হচ্ছে, ইউভি রশ্মির প্রভাবে এগুলো বিভিন্নভাবে ভাঙছে, তাদের মধ্যে কি বিক্রিয়া হচ্ছে। কি বিক্রিয়া হচ্ছে, এই অজৈব অণুগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে সরল জৈব যৌগ তৈরি করলো। সরল জৈব যৌগ কি কি, সরল জৈব যৌগ দেখো এখানে কত রকমের সরল জৈব যৌগ তৈরি হয়েছে। পুরো এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এইটুকুর মধ্যে কিন্তু পুরো এটা দেওয়া রয়েছে। দেখো CH4, তারপরে H2O, মিথেন, জল, এখান থেকে কি তৈরি হলো, গ্লিসারল, শর্করা, সুগার তৈরি হয়েছে। CH4 মানে মিথেন, অ্যামোনিয়া, জল, এখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। মিথেন, অ্যামোনিয়া, এখানে পিউরিন, পিরিমিডিন বেস বানিয়েছে। প্রথম সৃষ্ট কয়েকটি জৈব, এগুলো প্রথম দিকে এই কিছু জৈব যৌগ তৈরি হলো। এবার পলিমেরাইজেশন মানে কি, একটা সিঙ্গেল মলিকিউল রয়েছে সেটা হচ্ছে মনোমার, তো এই একাধিক মনোমারকে পরপর যুক্ত করলে হয় পলিমার। তাহলে পলিমার, মনোমার থেকে পলিমার করার পদ্ধতিকে বলা হয় পলিমেরাইজেশন। ঠিক আছে, তাহলে একটা গ্লুকোজ ছিল, সেই একা গ্লুকোজকে আমরা পরপর অনেকগুলো গ্লুকোজকে জুড়ে দিলাম, ওটা কি হলো, গ্লুকোজের পলিমার তৈরি হলো, তাহলে এটাকে পলিমেরাইজেশন বলছি। তাহলে এই পদ্ধতিতে একাধিক সুগার পরপর যুক্ত হয়ে কি তৈরি করলো, পলিস্যাকারাইড তৈরি করলো, যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি। তারপরে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড জুড়ে তৈরি করলো ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড একাধিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করলো প্রোটিন, আর এদিকে ক্ষার, সুগার, ফসফেট এগুলো যুক্ত হয়ে তৈরি করলো কি, নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে এগুলো হলো জটিল জৈব যৌগ। এই জটিল জৈব যৌগগুলো এবার কি করবে দেখো, নিজেদের মধ্যে এই যে আবরণ সৃষ্টি হবে এদের, এবং বৃদ্ধি বিভাজনে সক্ষম হবে। ঠিক আছে, আবরণ সৃষ্টি করছে এবং বৃদ্ধি বিভাজনে সক্ষম হচ্ছে, মানে এরা একে অপরের সাথে জুড়বে। কার্বোহাইড্রেট এলো কিছুটা, প্রোটিন এলো কিছুটা, ফ্যাট এলো কিছুটা, তার মধ্যে কিছুটা পরিমাণ নিউক্লিক অ্যাসিড, এই প্রোটিন ফ্যাট দিয়ে বানানো একটা পর্দা তৈরি করলো, যেটা আবরণ তৈরি করলো এই কোষের বাইরে। তো একটা আদি কোষ সৃষ্টি হলো, যেটাকে আমরা কি বলছি, কোয়াসারভেট মডেল। আর এই কোয়াসারভেট মডেলের প্রবক্তাকে বিজ্ঞানী ওপারিন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে কোয়াসারভেট মডেল রয়েছে, ওপারিন এই কোয়াসারভেট মডেলের প্রবক্তা। কোয়াসারভেট মডেলের মধ্যে কি কি রয়েছে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট রয়েছে, আর বাইরে একটা দ্বিস্তরী আবরণ রয়েছে। এই দ্বিস্তরী আবরণটা অবশ্যই প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি, প্রোটিন প্লাস লিপিড এই দুটো জিনিস দিয়ে তৈরি। পরবর্তীকালে বিজ্ঞানী সিডনি
সিডনি ফক্স। ইনি কি বললেন? ইনি বললেন যে এরপরে কি তৈরি হয়েছে, শুধুমাত্র প্রোটিন যৌগগুলো কি হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত হয়ে একটা আদি কোষ তৈরি করেছে। এটা সিডনি ফক্সের মতবাদ, যেটাকে আমরা মাইক্রোস্ফিয়ার মডেল বলছি। ঠিক আছে, মাইক্রোস্ফিয়ার মডেল। আর লাস্টে বলা হলো কি, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট তৈরি হয়েছে, যেটা নিউক্লিক অ্যাসিড সমন্বিত হয়ে। প্রোটোসেল বলছে কোয়াসার্ভেট মডেল বা মাইক্রোস্ফিয়ার, এরা কি করছে, কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিড সমন্বিত হয়ে, দেখো এখানে কিন্তু নিউক্লিক অ্যাসিড নেই, আগে ডিএনএ আরএনএ আসেনি, তো নিউক্লিক অ্যাসিড সমন্বিত হয়ে প্রোটোসেল গঠন করে। প্রোটোসেল গঠন করে। এই যে প্রোটোসেলটা তৈরি হলো, প্রোটোসেলের মধ্যে নিউক্লিক অ্যাসিড মানে কি, নিউক্লিক অ্যাসিড দু রকমের হয়, একটা আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, একটা ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো একদম প্রথমে কিন্তু আরএনএ এসেছিল, ঠিক আছে, ডিএনএ কিন্তু আগে তৈরি হয়নি। প্রথম নিউক্লিক অ্যাসিড কি, এখানে লিখে দিই, প্রথম নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। প্রথম নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। পরবর্তীকালে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আরএনএ থেকে ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই প্রোটোসেল গেল, তাহলে কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটোসেল গেল। আর হট ডাইলিউট স্যুপ, এটা তো আমি বলেই দিলাম। হট ডাইলিউট স্যুপ বিজ্ঞানী হ্যালডেনের মতে, লিখে দিচ্ছি, বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন প্রকার জৈব যৌগ, বিভিন্ন প্রকার জৈব যৌগ সমুদ্রের উত্তপ্ত জলে মিশ্রিত হয়ে যে তরল গঠন করে তা হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ নামে পরিচিত। ঠিক আছে, প্রিবায়োটিক স্যুপ। আর বলা হয়েছিল এইটাই কি, প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনভায়রনমেন্ট। ঠিক আছে, প্রাণ সৃষ্টির পরিবেশ। তাহলে সমুদ্রের জলে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল। তাহলে প্রথম সেল এই যে প্রোটোসেল, যেটাকে আদি কোষ বলা হচ্ছে, আদি কোষ বলা হচ্ছে, যেটা কিন্তু বিভাজনে সক্ষম হয়ে একাধিক প্রোটোসেল তৈরি করলো। সমুদ্রের জলের মধ্যে একাধিক প্রোটোসেল তৈরি হয়েছে। এরপরে এই প্রোটোসেলগুলো কি করবে, প্রোটোসেলগুলো পরবর্তীকালে নিজেদেরকে আরেকটু মডিফাই করে সেখানে আরএনএ থেকে কি তৈরি হলো, ডিএনএ তৈরি হলো। সেখান থেকে এককোষী প্রোক্যারিওটিক সেল বা এককোষী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া তৈরি হলো। এরপর সেই ব্যাকটেরিয়া থেকে ধীরে ধীরে সায়ানোব্যাকটেরিয়া আসবে। সায়ানোব্যাকটেরিয়া আসার পর তারা কি করবে, তারা অক্সিজেন প্রডিউস করবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তখন কিন্তু এনভায়রনমেন্টে অক্সিজেন আসবে। এতদিন অক্সিজেন ছিল না। তাহলে এতদিন যা যা জীব সৃষ্টি হয়েছে সব অবায়ুজীবী জীব, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন নেই। তাহলে এতদিন কিন্তু পরিবেশে অক্সিজেন প্রেজেন্ট ছিল না। তাহলে দেখো একদম শুরু থেকে শেষ অবধি যদি আমি বলি কি কি ঘটেছে, একদম পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটেছে দেখে নাও এক ধাপে। প্রথমে পৃথিবী সৃষ্টি। পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? পৃথিবী সৃষ্টির সময় প্রথমে খুব উত্তপ্ত ছিল, প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তারপরে ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করেছে, সেখান থেকে ঘনীভূত হয়ে মেঘ
মেঘ থেকে হলো বৃষ্টি, সেখান থেকে সমুদ্র, আর এই সমুদ্রের জলের মধ্যে মিশ্রিত প্রিবায়োটিক স্যুপ, প্রিবায়োটিক স্যুপ। তার মানে প্রাণ সৃষ্টি বা পৃথিবী সৃষ্টির জন্য একটা, এই প্রাণ সৃষ্টির জন্য একটা এনভায়রনমেন্ট পৃথিবী তৈরি করলো, যেটা এতক্ষণ আমি বললাম। তারপর সেখানে জীবনের উৎপত্তি, এটাও তো আমরা পড়ে নিয়েছি যে সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ, আলটিমেটলি সেখান থেকে প্রোটোসেল তৈরি হয়েছে, তাই না? এই পর্যন্ত আমরা জীবনের উৎপত্তি দেখেছি, তারপরে আর দেখিনি। এইবার দেখো তারপরে কি কি হয়েছে। তারপরে জীবনের উৎপত্তি থেকে এককোষী জীবের উৎপত্তি। এই প্রোটোসেলগুলো বিভিন্নভাবে বিভাজিত হয়ে বিভিন্ন অবায়ুজীবী, কারণ এখনো যেহেতু অক্সিজেন আসেনি, অবায়ুজীবী প্রোক্যারিওট তৈরি করলো। অবশ্যই সেগুলো এককোষী হতে হবে, ঠিক আছে? এককোষী, একটা মাত্র কোষ নিয়ে গঠিত। পরবর্তীকালে এই প্রোক্যারিওটগুলো আস্তে আস্তে মডিফাইড হয়ে তাদের মধ্যে একটা নতুন অর্গানিলিস চলে আসলো। সেই অর্গানিলিসটার নাম হচ্ছে কি? ক্রোমাটোফোর। তখন কিন্তু ক্লোরোপ্লাস্ট ছিল না, ক্রোমাটোফোর বলে একটা জায়গা এলো যার মধ্যে ক্লোরোফিল ছিল, মানে ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষকারী কিছু রঞ্জক তার মধ্যে উপস্থিত ছিল, সেটা এর মধ্যে তৈরি হলো। আর তার ফলে সেখান থেকে তৈরি হলো কি? সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি যাদেরকে বলা হয়, এই সায়ানোব্যাকটেরিয়া কি? এরাও কিন্তু প্রোক্যারিওটিক, ঠিক আছে? এরাও প্রোক্যারিওটিক প্রকৃতির, কিন্তু এরা কি করতে পারে? এরা সালোক সংশ্লেষ করতে পারছে, তাই না? এরা সায়ানোব্যাকটেরিয়া, এরা সালোক সংশ্লেষ করছে। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি নির্গত করছে? অক্সিজেন ত্যাগ করছে, তাই না? অক্সিজেন নির্গত করছে। তো ফার্স্ট কি পরিবেশে বা ফার্স্ট এনভায়রনমেন্টে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পেল, অক্সিজেন। এবার এই অক্সিজেন, একটা অক্সিজেনের সাথে আর একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে O2, এর সাথে আবার অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছে O3, মানে একটা ওজোন লেয়ার তৈরি হলো, তাই না? কি তৈরি হলো? আমাদের বায়ুমণ্ডলের একটা স্তরে কি তৈরি হলো? এরকম একটা ওজোন স্তর সৃষ্টি হলো। এবার এই স্তরটা যখন এই সায়ানোব্যাকটেরিয়া অক্সিজেন ত্যাগ করছে, সেই অক্সিজেনগুলো জমে জমে কি তৈরি হচ্ছে? একটা ওজোন লেয়ার তৈরি হলো। আর এই ওজোন লেয়ার ভেদ করে দেখা যাচ্ছে সূর্যের যে ইউভি লাইট, সূর্যালোক থেকে যে ইউভি লাইট আসতো, সে কিন্তু আর পরিবেশে আসতে পারছে না, রিফ্লেক্ট করে যাচ্ছে। তার ফলে কি? পরিবেশে ইউভি লাইট আসছে না। তাহলে এটা একদিকে ভালো। এবার এই যখন অক্সিজেন ত্যাগ করলো, এবার এখান থেকে যে এতদিন যে অবায়ুজীবী জীব তৈরি হচ্ছিল, এরপর থেকে কি তৈরি হবে? এখান থেকে বায়ুজীবী জীব সৃষ্টি হবে, মানে যারা অক্সিজেনের সাহায্যে বাঁচবে, অক্সিজেন গ্রহণ করবে। তাহলে এখানে কি হলো? এককোষী থেকে এবার বহুকোষী জীব সৃষ্টি হবে। কারণ এই যে এককোষী জীবগুলো তৈরি হয়েছিল, ধরো এককোষী কিছু প্রোক্যারিওটিক সেল, এবার সেখান থেকে যখন অপত্য তৈরি হচ্ছে, অপত্য যে জীবগুলো তারা আলাদা হচ্ছে না, তারা একসাথে থেকে একটা কলোনি তৈরি করছে। তো সমুদ্রের জলে তারা একসাথে থেকে, ধরো আনফেভারেবল কন্ডিশন বা খুব প্রতিকূল পরিবেশ, যেখানে খাদ্য বাসস্থানের অভাব বা প্রতিকূল পরিবেশে কি হয় বলো তো? যে কোনো প্রোক্যারিওটিক কোষ, অনেক প্রোক্যারিওটিক কোষ রয়েছে যারা সিঙ্গেল সেল, মানে এককোষী, কিন্তু তারা যখন অপত্যের জন্ম দিচ্ছে, প্রতিকূল পরিবেশে তারা একসাথে কলোনি ফর্ম করে থাকে। তো যখন এই একাধিক জীব একসাথে ফর্ম করে থাকছে, কলোনি ফর্ম করে, সেখান থেকে তৈরি হলো কি? বহুকোষী জীব সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে এইভাবে বহুকোষী জীবের সৃষ্টি হলো। বহুকোষী জীব ধীরে ধীরে অনেক বছর পরে আবার কিসে তৈরি হলো? মাছের মতন মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তি সেখান থেকে হলো। বহুকোষী জীব থেকে ধীরে ধীরে মাছেদের মতন মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব ঘটলো। এর মাঝেও অনেক কিছু রয়েছে, তোমরা হয়তো ক্লাস 9-এ পড়েছো। এই বহুকোষী জীবের মধ্যে বিভিন্ন ধরনের অকর্ডাটা যে প্রাণীগুলো ছিল, তাই না? একদম অকর্ডাটা, নিমাটোডা, পরিফেরা, একাইনোডার্মাটা, মানে প্রথমে কিন্তু স্পঞ্জ এসছে, একদম পরিফেরা। বহুকোষীর মধ্যে প্রথম বায়ুজীবী কি তৈরি হয়েছে? স্পঞ্জ বা পরিফেরা।
তারপরে সেখান থেকে টিনোফোরা, নিডেরিয়া, একাইনোডার্মাটা, একদম লাস্টে এসছে একাইনোডার্মাটা। তারপরে কি, তারপরে করডাটা তৈরি হলো। করডাটার মধ্যে প্রথম এলো সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার পরে, এগুলো তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো, এখানে খুব ডিটেলসে এখানটা নেই, আমি জাস্ট বলছি। তো তোমাদের সাইক্লোস্টোমাটা এলো চোয়ালবিহীন। তারপরে চোয়াল যুক্ত প্রাণী তৈরি হলো ইউরোকর্ডাটার মধ্যে। সেখানে প্রথম মেরুদণ্ডী প্রাণী কি তৈরি হলো ভার্টিব্রাটার মধ্যে? মাছ। মাছ প্রথম মেরুদণ্ডী প্রাণী। তারপর সেখান থেকে ধীরে ধীরে মাছেদের থেকে কি তৈরি হলো? আচ্ছা, এই সময় উদ্ভিদেরও বিবর্তন চলছে, আমি তো মাছের কথা বলছি, তার সাথে সাথে উদ্ভিদ, এই যে সায়ানোব্যাকটেরিয়া, সেখান থেকে শৈবাল তৈরি হয়েছে। শৈবাল থেকে কি তৈরি হয়েছে? শৈবাল, তাদেরকে থ্যালোফাইটা বলা হতো। থ্যালোফাইটা থেকে ধীরে ধীরে ব্রায়োফাইটা তৈরি হয়েছে। ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা। টেরিডোফাইটা কারা? টেরিডোফাইটাকে বলা হয় প্রথম স্থলজ উদ্ভিদ। তাহলে এখানে যদি আমি লিখি, এই সময় ছিল শৈবাল, উদ্ভিদের ক্ষেত্রে ছিল শৈবাল। শৈবাল থেকে এলো ব্রায়োফাইট, যারা কমপ্লিটলি তো ডাঙায় থাকতে পারতো না, ডাঙায় জন্মাতো, কিন্তু তাদের জননের জন্য আবার জলের প্রয়োজন, তো এদের উদ্ভিদ উভচর বলা হতো ব্রায়োফাইটদের। তারপর ব্রায়োফাইট থেকে তৈরি হলো টেরিডোফাইট। টেরিডোফাইট অর্থাৎ যারা ফার্ন জাতীয় উদ্ভিদ। তাই এই ফার্ন জাতীয় উদ্ভিদ, এরা কি প্রপার স্থলজ উদ্ভিদ। তাহলে স্থলজ উদ্ভিদের বিবর্তন হলো। তারপর এই মাছেদের থেকে ধীরে ধীরে উভচর পরে আসবে। মাছেদের থেকে আগে কি তৈরি হবে? সরীসৃপ। উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, মানে পরপর এই ধাপে আসবে। তাহলে মাছেদের থেকে কি তৈরি হবে? উভচর, সরীসৃপ, পাখি আসবে, পাখি, স্তন্যপায়ী, প্রায় একই রকমের, তাই স্তন্যপায়ী দিয়ে দিলাম। তাহলে এইভাবে আস্তে আস্তে বিবর্তন হবে, দিয়ে চারপায়ী মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা। সে চার পেয়ে মেরুদণ্ডী প্রাণী কি আসবে? ডাঙায় আসবে। তাহলে এইভাবে কিন্তু আলটিমেটলি বিবর্তন হয়েছে। একদম শেষে কারা এসছে? এসে পৃথিবীটাকে রাজত্ব নিয়ে নিয়েছে মানুষ, আধুনিক মানুষ, মানে আমরা একদম এন্ডে এসছি, এসে একদম পৃথিবীতে রাজ করতে শুরু করে দিয়েছি, তাই তো? আর যে মিলিয়ন মিলিয়ন বছর ধরে পৃথিবী নিজেকে বাসযোগ্য করে তুললো, এত জীবকে জন্ম দিল, এত ভ্যারাইটি তৈরি করলো, আর আমরা সেগুলো ধ্বংস করছি, তাই না? জঙ্গল কেটে, অরণ্য ধ্বংস করে। দেখো আমাদের আগে ওরা এসছে, আমাদের পূর্বপুরুষ, ওদের বেশি হক আছে পৃথিবীর উপর, তাও আমরা অধিকার নিয়ে বসে আছি, আমরা ওদের ক্ষতি করছি। বুঝতে পারছো তো কি রিটার্ন আসবে আমাদের প্রত্যেকের জন্য? আচ্ছা, চলো এবার আসছে জৈব অভিব্যক্তির মতবাদ। এই যে অভিব্যক্তি হলো, আমরা এতক্ষণ দেখলাম যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেখানে প্রাণ তৈরি হয়েছে, আস্তে আস্তে সরল থেকে জটিল জীব সৃষ্টি হয়েছে, এটাই অভিব্যক্তি। তো এই অভিব্যক্তি সম্পর্কে আগে তো ক্লিয়ার থট ছিল না, এখন বিভিন্ন বিজ্ঞানীরা এগুলো বলেছে, বই খাতা লিখেছে, আমরা পড়ছি, সেগুলো আমরা জানতে পারছি। তো সেই সময় কারা মতবাদটা দিয়েছে? বিজ্ঞানী ল্যামার্কের একটা মতবাদ রয়েছে এই যে অভিব্যক্তির সপক্ষে। এরপরে আমরা আবার পড়বো, এর 50 বছর পরে আবার ডারউইন এসছে। ডারউইন মাত্র 22 বছর বয়সে সে ভ্রমণ করেছে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে, সেখানে গিয়ে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, তাদের নেচার সব কিছু নিয়ে স্টাডি করেছে, তাদের উপর একটা মানে একটা বই লিখেছে, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এর মধ্যে প্রাকৃতিক নির্বাচনকে খুব ভালোভাবে তিনি ব্যাখ্যা করেছেন, এবং সেখানেও আমরা কিছু ত্রুটি, সেখানে কিছু জিনিস দেখতে পাবো। তো চলো আমরা দেখি। তো ল্যামার্ক কি মতবাদ দিয়েছে জৈব অভিব্যক্তি সপক্ষে? তো এখানে 5টা জিনিস তোমরা দেখতে পাচ্ছ। বলছে পরিবেশের প্রভাব। কেন এই যে সরল থেকে জটিল জীব সৃষ্টি হচ্ছে, বা তার ওপর কিসের কিসের প্রভাব রয়েছে? একটা হচ্ছে পরিবেশের প্রভাব। তিনি বলছে পরিবেশ যদি পরিবর্তিত হয়, এনভায়রনমেন্ট যদি পরিবর্তিত হয়, তাহলে সেই পরিবেশের সাথে জীব নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, আর তার ফলে তার মধ্যে ছোট ছোট কিছু চেঞ্জেস হয়। যেমন এক্সাম্পল যদি দেওয়া হয়, যে জিরাফের ক্ষেত্রেই তিনি পুরো এক্সাম্পলটা দিয়ে গেছে, ল্যামার্কের মতবাদ পুরো জিরাফের উপর বেস করেই হয়েছে। তিনি বলেছেন যে আগেকার দিনে যে জিরাফগুলো ছিল সেগুলো ছোট গলা বিশিষ্ট জিরাফ, আর সেই ছোট গলা বিশিষ্ট জিরাফ তারা কিন্তু নিচের ঘাস পাতা এই সমস্ত খেয়ে বেঁচে থাকতো। পরিবেশ পরিবর্তন হলো মানে নিচে আস্তে আস্তে উদ্ভিদ, যে ছোটোখাটো উদ্ভিদ, সেগুলো আস্তে আস্তে কমতে থাকলো, খাদ্য লিমিটেড হয়ে গেল, খাদ্যের অভাব দেখা দিল, তখন কিছু কিছু জিরাফ কী করছে? উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পরিবেশের প্রভাব, যার জন্য তারা খাদ্যাভ্যাস পরিবর্তন করলো। তারা নিচের ঘাস পাতা খেত, সেটা তারা লম্বা উদ্ভিদের বা উঁচু গাছের পাতা খাওয়া শুরু করলো। এটা হচ্ছে পরিবেশের একটা প্রভাব, কারণ কি খাদ্যের অভাব ঘটলো। নেক্সট বলছে জীবের সচেষ্টতা।
জিরাফ চেষ্টা করছে তো উঁচু গাছের পাতা খাওয়ার জন্য, কিন্তু তার গলাটা তো আর একদিনে লম্বা হয়ে যাবে না। আমি চাইলেই তো আমার হাতটা এখন লম্বা হয়ে যাবে না, তাই না? তো এর জন্য বহু টাইম লাগবে। তাহলে সে চেষ্টা করছে, তো সেই সচেষ্টতার জন্য তার দেহকোষে কিছু ছোট ছোট পরিবর্তন ঘটছে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। এটা কি? এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে তোমাদের, যে ল্যামার্ক অঙ্গের ব্যবহার অব্যবহার বলতে কি বুঝিয়েছে। বলছে জীব পরিবেশের পরিবর্তনের সাথে সাথে যে অঙ্গের ব্যবহার বেশি করবে সেটা আরও দিন দিন সবল এবং সুগঠিত হবে, আর যেটার ব্যবহার করবে না ধীরে ধীরে সেটা নিষ্ক্রিয় অঙ্গেও পরিণত হতে পারে। যেমন জিরাফ কি করেছে, দিন দিন কি চেষ্টা করেছে, উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টা করেছে, নিজের পাতা ফুরিয়ে গেছে। তো সেক্ষেত্রে জিরাফের গলা আস্তে আস্তে লম্বা এবং সুগঠিত হয়েছে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অঙ্গগুলোর ব্যবহার করে না, যেমন ধরো ব্যাঙের মধ্যে কি রয়েছে, ব্যাঙ বলো মাছ বলো, এদের চোখে নিকটিটেটিং পর্দা রয়েছে, যেগুলো জলের মধ্যে ওদেরকে দেখতে সাহায্য করে। জানো তো মানুষের মধ্যেও প্রথম ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কি হয়ে গেছে, অবলুপ্ত হয়ে গেছে। কারণ মানুষকে আর জলের মধ্যে গিয়ে তাকাতে হয় না, কারণ তারা স্থলে থাকে, ব্যবহার করে না, অবলুপ্ত হয়ে গেছে। কান নাড়ানোর, কান আগে নাড়াতে পারতো, এখন কান নাড়ানোর যে পেশি সেটা ব্যবহার না করার জন্য দিন 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 কি হচ্ছে, সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এরকম অনেক জিনিস রয়েছে, আমরা এরপরে নিষ্ক্রিয় অঙ্গও পড়বো। তো এটাই বলেছে যে অঙ্গটার আমরা ব্যবহার করব সেটা দিন দিন সবল হবে। যেমন তোমরা যে পড়াশোনা করছো, তোমরা যদি নিজেদের ব্রেনটাকে একটু খাটাও, একটু বেশি পড়াশোনা করো, তোমাদের ব্রেন অবশ্যই শার্প হবে। কিন্তু পড়াশোনা না করে বাড়িতে বসে থাকলে কিন্তু আলটিমেটলি কিছু হবে না, ব্রেনটাও নিষ্ক্রিয় হয়ে যাবে। তো এই সূত্রটা তোমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলছে যে পরিবেশ পরিবর্তনের সাথে তাদের যে চেঞ্জেসগুলো ঘটলো, সেই চেঞ্জেসগুলো নাকি পরবর্তী প্রজন্মে, মানে তার যে সন্তান হবে তার মধ্যেও নাকি সেই বৈশিষ্ট্যটা যাবে। এটা বলছে তিনি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। মানে তিনি বলছে যে জিরাফের গলা লম্বা হয়েছে, অনেক চেষ্টা করার পর পরিবেশ পরিবর্তনের সাথে সাথে জিরাফের গলা লম্বা হয়েছে, তো এই জিরাফ থেকে যত তাদের অপত্য তৈরি হবে সবাই লম্বা গলা বিশিষ্ট জিরাফই তৈরি হবে। এটা তিনি বললেন, এটাকেই বলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। আর লাস্ট, নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি বলতে কি বুঝিয়েছে, এই যে জীব পরিবেশ পরিবর্তনের সাথে নিজেকে চেঞ্জ করছে, অন্য কিছু চেষ্টা করছে, চেষ্টা করার জন্য মানে কোনো একটা অঙ্গের বিশেষ ব্যবহার করছে, সেটার জন্য তার পরিবর্তন ঘটছে। তো আলটিমেটলি এই ছোট ছোট পরিবর্তনগুলো আলটিমেটলি দেখতে দেখতে অনেক বছর পরে যদি আমি চলে যাই, দেখবো যে জীবটা এসছে আর একদম পূর্বপুরুষে যদি আমি চলে আসি, এদের মধ্যে দেখা যাবে অনেক ডিফারেন্স রয়েছে। তার মানে এর থেকে পরবর্তীকালে যেটা তৈরি হলো কয়েক হাজার বছর পরে, সেটা একটা নতুন প্রজাতি। তাহলে এভাবে কিন্তু পুরনো জীব থেকে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে, অর্থাৎ তাদের থেকে তাদের যে সরল বৈশিষ্ট্য সেগুলো থেকে ধীরে ধীরে জটিল বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। তাহলে এটাও একটা অভিব্যক্তি। তো ল্যামার্কবাদ বলতে এই যে এই পাঁচটা তিনি বলেছেন, এই থটগুলো তিনি দিয়েছেন। এবার এর মধ্যেও তো কেউ ভুল খুঁজে বার করবে, ভুল তো খুঁজবেই, কেউ না কেউ সব রেডি থাকে, কেউ না কেউ ভুল খোঁজার জন্য রেডিই থাকে। তো চলো, কিছু বিজ্ঞানী এর মধ্যে এর সপক্ষে কেউ উদাহরণ দিল, আবার এর বিপক্ষেও কেউ উদাহরণ দিল। সপক্ষে কি উদাহরণ দিয়েছে? সপক্ষে উদাহরণ দিয়েছে যে অঙ্গে যে ব্যবহার অব্যবহার সূত্র বলা হলো না, সেটা বলছে হ্যাঁ, যে সাপেদের ক্ষেত্রে সাপের যে পূর্বপুরুষ তারাও কিন্তু এই গিরগিটির মতন চার পেয়েছিল। তো আস্তে আস্তে কি হচ্ছে, তারা সেটার ব্যবহার না করার জন্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এটা কি, তারা ব্যবহার করেনি, তাহলে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র এটা কিন্তু সপক্ষেই যুক্তি দিচ্ছে। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, ঠিক আছে, যেটা সাপেদের পূর্বপুরুষদের গিরগিটির মতন চারটি পদ ছিল, যা অব্যবহারের জন্য বিলুপ্ত হয়ে যায়। এবার চলে আসি বিপক্ষে উদাহরণ। তিনি বললেন না যে যে চেঞ্জেসগুলো আসবে সেই চেঞ্জেসগুলো পরবর্তী বংশ পরম্পরায় সেটা যাবে, মানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যেটা বলেছে, অর্জিত বৈশিষ্ট্যের
বংশানুসরণ। এক্ষেত্রে তিনি যেটা বলেছিলেন, তো বিজ্ঞানী ওয়াইসম্যান একটা পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? বিজ্ঞানী ওয়াইসম্যান তিনি ইঁদুরের ওপর একটা পরীক্ষা করলেন, প্রায় 60 জনু ধরে পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? ইঁদুরের লেজ কেটে দিলেন, লেজ কেটে দিয়ে পরপর 60 জনু ধরে ক্রস ঘটাতে থাকলেন। তো সেখান থেকে যে ইঁদুর তৈরি হচ্ছে তারও আবার লেজ কেটে দিচ্ছে, তারপর তাদেরকে আবার জনন করানো হচ্ছে, আবার লেজ কেটে দেওয়া হচ্ছে, আবার জনন করানো হচ্ছে। তো এইভাবে 60টা জনু ধরে কন্টিনিউয়াসলি তাদের মধ্যে জনন করানোর পরও লাস্টে আলটিমেটলি দেখা গেল যে ইঁদুর জন্মাচ্ছে বারবারই তাদের লেজ তৈরি হচ্ছে। তার মানে এমনটা নয় যে পূর্বপুরুষদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো নেই সেগুলো যে বা যে বৈশিষ্ট্যগুলো তৈরি হচ্ছে সেগুলো যে পরবর্তী বংশ পরম্পরায় যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলো কোথায় হচ্ছে? দেহকোষে পরিবর্তন ঘটছে। আজকে তুমি যদি জিম করে একদম হাট্টা গট্টা একটা সবল দেহ তৈরি করো, তারপরে তার যদি কোনো সন্তান তৈরি হয়, তাহলে কি ওই সেই জিম ট্রেনারের মতন তৈরি হবে? হ্যাঁ, সবল পেশি নিয়ে তৈরি হবে? কখনোই নয়। সে কিন্তু আলটিমেটলি নর্মাল মানুষের মতনই তৈরি হবে। তাহলে যে জিম করেছে তার কি? তার তো দেহকোষের বা সোমাটিক সেলের পরিবর্তন ঘটেছে। তার মধ্যে যে গ্যামেট তৈরি হচ্ছে সেখানে তো কোনো চেঞ্জেস আসেনি, সেখানে তো কোনো ডিএনএ চেঞ্জ হয়নি। তাহলে কিভাবে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্য যাবে? তাহলে ল্যামার্কবাদের এই যে ঘটনাটা, এই যে মতবাদটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কিন্তু স্বীকৃতি দেওয়া যাচ্ছে না এটাকে। ঠিক আছে, তাহলে এখানে আরও একটা এক্সাম্পল রয়েছে যে ড্রসোফিলা মাছি, তাদেরকেও কি করা হয়েছে? অন্ধকারে রেখে কয়েক প্রজন্ম ধরে তাদেরকে জনন ঘটিয়ে যাওয়া হয়েছে। তারপরে লাস্টেও যে মাছি তৈরি হয়েছে সেখানে কিন্তু সে মাছিটা কিন্তু চোখে দেখতে পায়। তার মানে সে অন্ধ কিন্তু হয়ে যায়নি, যে অনেক দিন ধরে ব্যবহার করেছে। এই যে ব্যবহার অব্যবহার সূত্র আমরা পড়েছি না, এই ব্যবহার অব্যবহারের সপক্ষে তো একটা পেলাম, বিপক্ষেও কিন্তু একটা পাচ্ছি। যে অন্ধকার জায়গায়, তার মানে কি? সে তার চোখ ব্যবহার করছে না। তুমি যদি একটা অন্ধকার ঘরে থাকো, স্বাভাবিক তুমি তোমার চোখকে ব্যবহার করবে না, চোখ দিয়ে কী বা দেখবে? কিছুই তো দেখতে পাবে না। তাহলে আলটিমেটলি চোখের ব্যবহার হচ্ছে না। তাহলে এভাবে যদি কয়েক প্রজন্ম ধরে তাদেরকে অন্ধকারে রেখে জনন ঘটিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে? আলটিমেটলি এই সূত্র অনুযায়ী যে চোখ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি চোখ নিষ্ক্রিয় হয়নি। তার যে ড্রসোফিলা মাছি তৈরি হচ্ছে সেটা কিন্তু চোখে দেখতে পাচ্ছে। তাহলে এটাও একটা বিপক্ষে উদাহরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অঙ্গের ব্যবহার অব্যবহার, এটার বিপক্ষে কি রয়েছে? ড্রসোফিলা মাছিকে অন্ধকারে রেখে কয়েক প্রজন্ম জনন ঘটালেও অন্ধ মাছি তৈরি হয় না। ঠিক আছে, তাহলে এই দুটো হয়ে গেল বিপক্ষে উদাহরণ। ভালো কথা। তাহলে ল্যামার্কবাদ আমাদের বোঝা গেল। তো তার 50 বছর পরে এলো ডারউইন। বিজ্ঞানী চার্লস ডারউইন তিনি কি করলেন? 22 বছর বয়সে মাত্র তিনি ভ্রমণ স্টার্ট করলেন, জলপথে সমুদ্রপথে পাড়ি দিলেন। সেখানে একটা গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে তিনি পৌঁছলেন এবং সেখানে গিয়ে সেখানকার জীববৈচিত্র্য, সেখানকার গাছপালা, প্রাণী, এই সমস্ত কিছু নিয়ে তিনি পর্যবেক্ষণ স্টার্ট করলেন এবং তাদের ওপর বেশ করে একটা বই লিখলেন, যে বইটার নাম কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস by means of natural selection। বইটার নামটা মনে রাখবে, ডারউইনের লেখা বইটির নাম কি? অনেক সময় প্রশ্ন আসে। তো এই বইতে তিনি ডারউইনবাদ সম্পর্কে আলোচনা করে। এই বইতে কি লিখেছেন? এই বইতে মানে অ্যাকচুয়ালি
কিভাবে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে, প্রকৃতি কোন জীবেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে আর কোন জীবকে ধ্বংস করে দিচ্ছে, এই পুরোটাকে তিনি কি হিসাবে বর্ণনা করেছেন? প্রাকৃতিক নির্বাচনবাদ। ঠিক আছে, তো প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে এই বইতে কমপ্লিটলি আলোচনা করেছেন, যেটাকে ডারউইনবাদ বলা হচ্ছে। ঠিক আছে, এই প্রাকৃতিক নির্বাচনকে কি বলা হচ্ছে? ডারউইনবাদ বলা হচ্ছে। চলো তাহলে ডারউইনবাদ সম্পর্কে বা প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে আমরা পড়ি। প্রাকৃতিক নির্বাচন দেখো কি কি বলেছে। এক, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এগুলো সব প্রাকৃতিক নির্বাচন। হ্যাঁ, লিখে সরি, ডারউইনবাদ বা প্রাকৃতিক ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচন। তাহলে প্রাকৃতিক নির্বাচনে কি কি বলা হয়েছে? জ্যামিতিক হারে বংশবৃদ্ধি। জ্যামিতিক হার বা অত্যাধিক হারে বংশবৃদ্ধি মানে বলছে দেখো সব জীবের তো বংশবৃদ্ধি করার রেট সমান নয়। যে সালমান মাছ তারা কত বেশি হারে জন্ম দিচ্ছে, সেই তুলনায় একটা হাতি 6 বছরে একটা শাবকের জন্ম দিচ্ছে, তাহলে কাদের পপুলেশন বাড়বে? যারা বেশি পরিমাণে জন্ম দিচ্ছে তাদের প্রজাতির সংখ্যা বাড়বে, সেই তুলনায় হাতির প্রজাতির সংখ্যা বেশি হচ্ছে না। যদি সালমান মাছ যে প্রকারের জনন করছে সেইভাবে যদি হাতি করতো তাহলে হাতিদের সংখ্যা এত বেশি হয়ে যেত, আর তাদের যে আকার, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? প্রকৃতিতে খাদ্য বাসস্থানের অভাব দেখা দিত, আদার্স কোনো জীব কিন্তু খাদ্যের অভাবে মারা যেত। তো এই কারণে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জনন হার বা বংশ বৃদ্ধি করার রেট আলাদা। তাহলে জ্যামিতিক হারে বংশবৃদ্ধি বা অত্যাধিক বংশহার যাদের বেশি, স্বাভাবিকভাবেই প্রকৃতিতে তাদের পপুলেশন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। তো এবার সীমিত খাদ্য বাসস্থান। সীমিত খাদ্য বাসস্থান বলতে কি বোঝাচ্ছে? যে প্রকৃতিতে কিন্তু প্রত্যেকের মানে খাদ্য আর বাসস্থান প্রত্যেকের জন্য লিমিটেড। তো যাদের অত্যাধিক হারে বংশবৃদ্ধি হবে, সংখ্যা যদি অতিরিক্ত বেড়ে যায়, হাতিদের সংখ্যাও যদি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে কি খাদ্যের অভাব ঘটবে, তারা কিন্তু টিকে থাকতে পারবে না। তো এই জন্য প্রত্যেকের একটা নির্দিষ্ট রেট রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তাদের বৃদ্ধি ঘটছে এবং তারা খাদ্য গ্রহণ করছে। এবার খাদ্য যদি লিমিটেড হয়ে যায়, অত্যাধিক জন্মহারের ফলে খাদ্য যদি লিমিটেড হয়ে যায়, তাহলে কি করবে? তারা অস্তিত্বের জন্য সংগ্রাম করবে। ধরো এখানে যে পরিমাণ খাদ্য রয়েছে তাতে দুটো বাঘ ভালোভাবে খেতে পারবে, যা খাবার রয়েছে সামনে। এবার বাঘ রয়েছে প্রায় 5-6টা, কি করবে? বাঘগুলো নিজেদের মধ্যে মারপিট করবে, কারণ একটাই হরিণের মাংস ওখানে পড়ে রয়েছে। তা এবার বাঘগুলো নিজেদের মধ্যে মারপিট করছে, কে আগে ওই খাবারটা খেতে পারে, খাদ্যের জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। তাহলে নিজেদের প্রজাতির কারোর সাথেই লড়াই তো করছে, একটা বাঘ একটা বাঘের সাথে লড়াই করছে। এটা কি? এটা হয়ে যাচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। অন্ত মানে নিজস্ব প্রজাতির সঙ্গে সেম প্রজাতির সাথে খাদ্য বা বাসস্থানের জন্য লড়াই করে টিকে থাকা। তারপরে আন্তঃপ্রজাতি সংগ্রাম হতে পারে। আন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে কি বোঝায়? ধরো একটা বাঘ রয়েছে, একটা সিংহ রয়েছে, দুজনাই মাংসটা খাওয়ার চেষ্টা করছে, তাহলে এবার দুটো ভিন্ন প্রজাতি একে অপরের সাথে লড়াই করবে, তারপরে যে টিকে থাকবে সে খাবারটা গ্রহণ করবে। এটা ভিন্ন প্রজাতি হয়ে যাচ্ছে। বা ধরো আগে আদিম মানুষ কোথায় থাকতো? জঙ্গলেই থাকতো। মানুষ নিজেকে বাঁচানোর জন্য কি করেছে? বাঘ সিংহ এগুলো লড়াই মানে শিকার করেছে, তাদের সাথে লড়াই করেছে নিজেদেরকে বাঁচানোর জন্য বা টিকে থাকার জন্য। তাহলে এটাও এক প্রকার আন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি মানে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম হয়ে থাকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সেটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর হচ্ছে একটা পরিবেশীয় সংগ্রাম। তাহলে সংগ্রাম কিন্তু টিকে থাকার জন্য 3 প্রকারের হতে পারে। পরিবেশীয় সংগ্রাম মানে ধরো প্রচণ্ড দাবানল বা কোথাও অগ্নুৎপাত হচ্ছে, স্বাভাবিক সেখানকার আশেপাশের জঙ্গলের প্রাণীরা অন্যদিকে অনেক পালিয়ে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য, এটা এক প্রকার পরিবেশীয় সংগ্রাম। প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড তুষারপাত হচ্ছে, ভূমিকম্প, দাবানল, স্বাভাবিক প্রত্যেকটা জীব নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ কি করতো? এই ঝড় ঝঞ্ঝা এসব থেকে বাঁচার জন্য গুহার আশ্রয় নিল, গুহাতে বাস করা শুরু করলো, তাই না? আস্তে আস্তে নিজেদের প্রোটেকশনের জন্য এগুলো করছে। তো এগুলো কি? পরিবেশীয় সংগ্রাম। তাহলে এই 3 প্রকারের সংগ্রাম তারা টিকে থাকার জন্য করলো। তারপরে কি? এই সংগ্রাম করতে করতে দেখা যাচ্ছে তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন, ছোট ছোট পরিবর্তন দেখা যাচ্ছে, যেগুলোকে ডারউইন কি বলেছেন? প্রকরণ বা ভেদ। কিন্তু আলটিমেটলি এই যে চেঞ্জেসটা কেন হচ্ছে সেটা মিউটেশনের জন্য হয়, সেই মিউটেশন সম্পর্কে কিন্তু তিনি কোনো মতবাদ দেয়নি। তিনি এই প্রকরণ বা ভেদকে শুধুমাত্র প্রকৃতির খেলা বলে এড়িয়ে চলে গেছে।
ঠিক আছে, তো এটা একটা ডারউইনবাদের সীমাবদ্ধতা যে প্রকরণ বা ভেদ সম্পর্কে অ্যাকচুয়ালি কেন প্রকরণ হচ্ছে, কেন চেঞ্জেসটা আসছে, সেটা সম্পর্কে তিনি কোনো কিন্তু ক্লিয়ার যুক্তি দেয়নি। তারপরে প্রকরণ বা ভেদ হওয়ার জন্য কি হচ্ছে, যোগ্যতমের উদ্বর্তন, মানে প্রকৃতি সেই যোগ্য জীব, যোগ্যকে, ধরো আমি জিরাফের যদি এক্সাম্পল দিই, যে লম্বা গলা বিশিষ্ট জিরাফও তৈরি হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালোভাবে চেষ্টা করছে, আর কিছু ছোট গলা বিশিষ্ট জিরাফও রয়েছে, তো তারা নিচের খাদ্য শেষ হয়ে গেছে, তো ওপরে গাছের পাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, যেটাকে অস্তিত্বের জন্য সংগ্রাম বললাম। তো এইভাবে সংগ্রাম করতে করতে যারা লম্বা গলা বিশিষ্ট তারাই কিন্তু টিকে থাকলো, যারা ছোট গলা বিশিষ্ট তারা কিন্তু আর খাদ্যের অভাবে তারা কিন্তু টিকে থাকতে পারলো না। তাহলে প্রকৃতিতে কারা যোগ্য হলো, যারা লম্বা গলা বিশিষ্ট জিরাফ। তাহলে এরা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। তাহলে যারা যোগ্য, প্রকৃতি তাদেরকে নির্বাচিত করলো। তাহলে যোগ্য জীবেদের প্রকৃতির নির্বাচন করাকে বলা হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন। তার মানে প্রকৃতিতে শুধু জিরাফের কথা বললাম আমি, এরকম অনেক জীব রয়েছে। যেমন আমি যদি বলি সাদা ফুল আর লাল ফুল, এর মধ্যে কারা বেশি অ্যাডভান্টেজ পাবে? অবশ্যই লাল ফুল বেশি অ্যাডভান্টেজ পাবে। কেন? তার উজ্জ্বল কালার রয়েছে, সে পলিনেটার বা পতঙ্গদের অ্যাট্রাক্ট করতে পারে, তার ফলে কি পতঙ্গ পরাগযোগ বেশি হবে, তাদের পরাগযোগ বেশি হওয়ার জন্য তাদের জনসংখ্যা বাড়বে, তাই? তাহলে সংখ্যা কাদের বাড়লো? লাল ফুলটার বাড়লো। তাহলে এটাও কিন্তু এক প্রকারের প্রাকৃতিক নির্বাচন, কারণ ও বেশি সুবিধা পাচ্ছে, প্রকৃতি ওকে নির্বাচিত করছে। তো এই যে যোগ্য সে কিন্তু প্রকৃতিতে টিকে থাকলো। আর প্রকৃতিতে টিকে থাকার পর কি হচ্ছে, নতুন প্রজাতির সৃষ্টি, কারণ তার মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসছে। তো এইভাবে চেঞ্জেস হতে হতে পূর্বপুরুষ থেকে নতুন যে অপত্য সৃষ্টি হলো, সেখান থেকে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক কিছু চেঞ্জেস হয়েছে। তার মানে সেটা একটা নতুন প্রজাতি তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচন। তাহলে এখানে ডারউইনবাদের ত্রুটি কি বললাম? ত্রুটি হচ্ছে এই যে প্রকরণ বা ভেদ জীবের মধ্যে কিভাবে প্রকরণ সৃষ্টি হয় তা সম্পর্কে কোনো স্পষ্ট বার্তা তিনি দেননি। ডারউইন প্রকরণকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছে। তাহলে কাকে প্রকৃতির খেলা বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রশ্ন শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের থাকবে, প্রকরণ বা ভেদকে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ডারউইনবাদের ত্রুটি। তারপরে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে সেটা সম্পর্কেও কোনো ক্লিয়ার ব্যাখ্যা নেই। কিভাবে আলটিমেটলি প্রকরণ হলো, কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হলো, তাহলে এইগুলো কেন হচ্ছে, এর মধ্যে প্রচুর কিছু রয়েছে যেটা তোমাদের এখন সিলেবাসে নেই। মিউটেশন হবে, রিকম্বিনেশন হবে, ক্রসিং ওভার হবে, অনেক কিছু হবে। তাহলে এইগুলো সম্পর্কে আলটিমেটলি কারা বক্তব্য দিল পরবর্তীকালে? হুগো দা ভ্রিস, হাক্সলে, হেকেল, ওয়াইসম্যান প্রমুখ বিজ্ঞানীরা রয়েছে। এরা সকলে মিলে একটা মানে ডারউইনের যে যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে আরও ব্যাখ্যা করে, ক্লিয়ার ব্যাখ্যা করে আলটিমেটলি পুরো প্রাকৃতিক নির্বাচনটাকে লিখেছে, যেটাকে বলা হচ্ছে কি নয়া ডারউইনবাদ। তো এরা কি প্রকাশ করলো? নয়া ডারউইনবাদ প্রকাশ করেন এরা সময় মিলে। ঠিক আছে, তাহলে নয়া ডারউইনবাদ তোমাদের আর নেই, আবার বাকিটা পড়তে গেলে ক্লাস 12-এ ওটা পড়বে। এবার চলে আসছে এই যে আমরা অভিব্যক্তি পড়লাম, বিবর্তন হলো, ল্যামার্কবাদ, ডারউইনবাদ পড়লাম, তাহলে এগুলোর প্রুফ তো লাগবে, প্রুফ ছাড়া কিচ্ছু হবে না, প্রুফ দরকার আমাদের। তাহলে চলো বেশ কিছু প্রুফ আমরা দেখে নিই। একটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম কাকে বলা হয় বলো তো? যে বহুদিন ধরে মানে মাটির নিচে বলো, পাথরের গায়ে বলো, কিছু চাপা পড়ে থাকলে তার গায়ে যে ছাপ বা জীবের যে ছাপ
থেকে যায় সেটাকেই কি বলা হচ্ছে, জীবাশ্ম। তো এই জীবাশ্ম থেকেও কিন্তু আমরা জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারি কার্বন ডেটিং পদ্ধতিতে। তো এইভাবে জীবাশ্মের বয়স নির্ধারণ করে আমরা এটা বলতে পারি যে কোন সময় ওই জীবটা ছিল, এবং সেই জীবটা দীর্ঘদিন ওতে চাপা খেয়ে থাকার জন্য ওই পাথরের গায়ে তার দেহের কিছুটা স্ট্রাকচার এখানে বোঝা যায়, তার দেহের কিছু বৈশিষ্ট্য সেখানে থেকে যাচ্ছে। তো জীবাশ্ম স্টাডি করে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন এই ঘোড়ার যে বিবর্তন ঘটেছে, আগেকার দিনে ঘোড়া কেমন ছিল, পরবর্তীকালে কেমন হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু জীবাশ্মের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। এখানে ছবিটা দেখো, ঘোড়ার ক্ষেত্রে একদম এই যে যুগ রয়েছে, ইওসিন যুগ, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন, এই যে যুগ একদম শুরুতে ছিল ইওসিন যুগ। ইওসিন যুগে যে ঘোড়া ছিল তাদের নাম হচ্ছে ইওহিপ্পাস। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, ইওহিপ্পাস, ইওসিন যুগের ঘোড়ার নাম ইওহিপ্পাস। 30 সেন্টিমিটার মতন তাদের উচ্চতা ছিল, আর এদের পায়ে অগ্রপদে 4টে আঙুল প্রেজেন্ট ছিল। ঠিক আছে, অগ্রপদে 4টে আঙুল প্রেজেন্ট ছিল, আর দাঁতের যে ক্রাউন বা চূড়া, সেই চূড়াটা কিন্তু খুব ছোট ছিল। ঠিক আছে, এর পরবর্তীকালে অলিগোসিন যুগে যে জীবাশ্ম পাওয়া গেছে সেখানে ঘোড়াদের ক্ষেত্রে এই ঘোড়ার নাম কি বলা হয়েছে, মেসোহিপ্পাস। তাদের উচ্চতা দেখা গেছে অনেকটা বৃদ্ধি পেয়েছে, 60 সেন্টিমিটার মতন। এক্ষেত্রে পায়ের যে আঙুল রয়েছে, একটা আঙুল বিলুপ্ত হয়ে কটা আঙুল হয়ে গেছে, 3টে আঙুল হয়ে গেছে। আর এদের যে চূড়া, যে দাঁতের যে চূড়া, সেই চূড়াটার মধ্যে খাঁজ তৈরি হয়েছে, মিডিলে একটা খাঁজ তৈরি হয়েছে, এবং ক্রাউনটা আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে মায়োসিন যুগের ঘোড়ার নাম কি, মেরিচিপ্পাস। 100 সেন্টিমিটার তাদের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর এখানে মাঝের যে তৃতীয় আঙুলটা রয়েছে সেটা ধীরে ধীরে শক্ত হচ্ছে, আর আশেপাশে দুটো আঙুল বিলুপ্ত প্রায়। তারপরে প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস, তার উচ্চতা কি 120 সেন্টিমিটার। দাঁতে এনামেল তৈরি হয়েছে, ক্রাউনের বাইরে একটা যে সাদা রঙের যে এনামেল সেটা কিন্তু তৈরি হয়েছে, যেটা ঘাস চিবানোর পক্ষে উপযুক্ত। তো এনামেল তৈরি হয়েছে, আর এদিকে এদের যে তৃতীয় আঙুলটা সেটা শক্ত সুগঠিত হচ্ছে। আর লাস্ট আলটিমেটলি প্লিস্টোসিন, যেটা আধুনিক যুগের ঘোড়া, তার নাম হচ্ছে ইকুয়াস। প্রশ্ন আসতে পারে কিন্তু ইওসিন যুগের ঘোড়ার নাম কি, মায়োসিন যুগের ঘোড়ার নাম কি, তারপরে প্লিস্টোসিন যুগের ঘোড়ার নাম কি, নামগুলো মনে রাখতে হবে। আর তাদের পায়ে অগ্রপদে আঙুলের সংখ্যা কত, একদম লাস্টে গিয়ে কিন্তু এই যে তৃতীয় আঙুলটা সেটা শক্ত খুরে পরিণত হয়েছে। আর এদের দাঁত সুগঠিত, লম্বা ক্রাউন যুক্ত, এবং দাঁতে পর্যাপ্ত পরিমাণ এনামেল উপস্থিত। ঠিক আছে, তাহলে এই চেঞ্জেসগুলো কিন্তু হয়েছে। আর এই চেঞ্জেসগুলো যে হয়েছে সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারলাম, বিভিন্ন যুগের জীবাশ্মের মাধ্যমে, জীবাশ্ম স্টাডি করে কিন্তু আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি। তাহলে এটা গেল যে ঘোড়াদের বিবর্তন হয়েছে বা অভিব্যক্তি হয়েছে, এটা একটা প্রমাণ। নেক্সট একটা প্রমাণ হচ্ছে তুলনামূলক সারির স্থান ঘটিত প্রমাণ। সারির স্থান ঘটিত প্রমাণ একটা হচ্ছে সমসংস্থ, একটা সমবৃত্তীয় অঙ্গ। এটা দেখো, সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝায়, সমসংস্থ অঙ্গ মানে হচ্ছে যে সমস্ত অঙ্গ উৎপত্তিগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা, সেই সমস্ত অঙ্গগুলোকে বলা হয় হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ। যেমন মানুষের হাত, চিতাবাঘের অগ্রপদ, তিমির ডানা, আর বাদুড়ের যে ডানা, এই সমস্ত একই, উড়তে সাহায্য করে, কাজ আলাদা। এটা সাঁতার কাটছে, বাঘ দৌড়চ্ছে, আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করছি হাত দিয়ে, তার মানে প্রত্যেকটা অঙ্গের কাজ তো আলাদা। কিন্তু আমরা যদি এদের গঠন দেখি তাহলে দেখবো সেম গঠন, প্রত্যেকের মধ্যে কি রয়েছে দেখো, সেম হিউমেরাস, প্রত্যেকের যে হিউমেরাস রয়েছে। তারপরে কি রয়েছে, রেডিয়াস আলনা, এখানেও রেডিয়াস আলনা রয়েছে, এখানেও রেডিয়াস আলনা, বোঝা গেছে। তারপরে রেডিয়াস আলনার পর কি রয়েছে, কার্পেল রয়েছে, এই জায়গাটা, এখানেও কার্পেল রয়েছে, এই জায়গাতেও কার্পেল রয়েছে, এখানেও কার্পেল রয়েছে। তারপরে মেটাকার্পেল, এই যে এখানেও মেটাকার্পেল রয়েছে, এখানেও মেটাকার্পেল। আর লাস্ট হয়েছে অঙ্গুলি বা ফ্যালাঞ্জেস, এখানেও ফ্যালাঞ্জেস। প্রত্যেকটার গঠন যদি আমরা স্টাডি করি সেম, তার মানে এটা বলা যায় তারা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে। কিন্তু ওই যে সচেষ্টতা, জীবের সচেষ্টতা, যেটা চেষ্টা করেছে, যা যা হতে চেষ্টা করেছে, বাদুড় উঠতে চেষ্টা করেছে, তাই তুমি কখনো উঠতে চেষ্টাই করনি, তাই তোমরা এখন উঠতে পারো না, তাই না? বাদুড় চেষ্টা করেছে ওড়ার, তাই উঠতে পেরেছে। ও জলে থাকার জন্য জলে সাঁতার কাটতে বেশি ভালোবেসেছে, তাই সাঁতার কাটছে। চিতাবাঘ
বাঘ যদি সেই সময় থেকে চেষ্টা করতো যে আমি হাত দুটোকে কাজে লাগিয়ে অন্য কিছু করব, কারণ মানুষও আগে চার পেয়েছিল, তাই না? কিন্তু তারা চেষ্টা করেছে হাতটাকে কাজে লাগিয়েছে, বিভিন্ন কাজে লাগিয়েছে, তাই জন্য হাত দিয়ে আজকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি, নইলে আজকে আমাদেরও চার পায়ে চলতে হতো, ঠিক আছে? তো যে যেটা চেষ্টা করেছে সে সেটাই হয়েছে। তাহলে পূর্বপুরুষ যাই থাকুক না কেন, যে যেটা কাজ করতে চেয়েছে তাই কার্যগতভাবে প্রত্যেকে আলাদা হয়েছে। তাহলে এই সমস্ত অঙ্গগুলোকে আমরা কি বলছি? সমসংস্থ অঙ্গ। আর এই সমসংস্থ অঙ্গের কাজ চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটাকে বা এই অভিব্যক্তিটাকে আমরা কি ধরনের বিবর্তন বলবো? এটাকে দেখো উৎপত্তিগতভাবে এক, কিন্তু কার্যগতভাবে প্রত্যেকে আলাদা হয়ে গেছে, তাই না? তো এটাকে বলছি আমরা অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন। প্রথমে এক ছিল তাই জন্য একটা পয়েন্টে লিখেছি, পরে আলাদা হয়ে গেছে তার জন্য চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তাহলে এই ছড়িয়ে পড়াটাকে কি বলা হয়? অপসারী। আমরা আলো পড়েছিলাম, রশ্মিগুচ্ছ, তখন অপসারী অভিসারী পড়েছিলাম না? তো এই অপসারী বিবর্তন এখানে হলো। তাহলে দেখো এরা চেষ্টা করার জন্য হলো। তো তোমরাও যদি চেষ্টা করো না যে আমরা ভালো রেজাল্ট করব, আমরা ভালোভাবে পড়বো, তুমি যদি রেগুলার ভালোভাবে কনসিস্টেন্সির সাথে পড়ো, তোমরাও কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করতে পারবে। এটা কিন্তু আমাদের অভিব্যক্তি, আমাদের এই একটা কি বলবো, যে আমাদের এটা কিন্তু শিক্ষা দিল যে অভিব্যক্তি যেমন হচ্ছে কয়েক হাজার বছর টাইম লাগছে, কারণ এটা একটা বৃহৎ চেঞ্জ, কিন্তু তুমি এই ছোট্ট চেঞ্জটা তো করতেই পারো, রেগুলারিটি মেনটেন করে আর কনসিস্টেন্সি মেনটেন করে তুমি তোমার রেজাল্টটাকে অনেক ভালো করতে পারবে, ঠিক আছে? তাহলে এটা গেল সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। নেক্সট অ্যানালগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ। বৃত্ত মানে কি? কাজ। কাজ মানে সেম একই হবে, সম মানে সমান, আর বৃত্ত মানে কাজ। তাহলে সমবৃত্তীয় মানে যে সমস্ত অঙ্গগুলোর কাজ সেম, কিন্তু যদি গঠনগতভাবে দেখা যায় তারা কিন্তু আলাদা। তাহলে এই সমস্ত অঙ্গগুলোকে বলা হয় অ্যানালগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ। যেমন ধরো এই যে এগুলো সব সমবৃত্তীয় অঙ্গ। আচ্ছা, সমবৃত্তীয় অঙ্গে এখানে দেখতে পাচ্ছ বাদুড়ের ডানা, পাখির ডানা, প্রজাপতির ডানা। তাহলে এই যে প্রত্যেকটা ডানা দিয়ে এরা সবাই উড়ছে, সবাই উড়ার চেষ্টা করেছে তাই উড়ছে, কিন্তু এদের গঠন, বাদুড়ের ডানার মধ্যে কি রয়েছে? বিভিন্ন অস্থি রয়েছে, তাই না? হিউমেরাস, রেডিয়াস, আলনা, বিভিন্ন ধরনের অস্থি প্রেজেন্ট রয়েছে। প্রজাপতির ডানায় কি রয়েছে? অস্থি না। প্রজাপতির ডানাতে কি রয়েছে? পাতলা মেমব্রেনাস টিস্যু, কোষ দিয়ে গঠিত। তাহলে এরা গঠনগতভাবে আলাদা, ঠিক আছে? এদের কাজ, এরা কি হলো? গঠনগত বা উৎপত্তিগতভাবে এরা আলাদা, আলাদা, কিন্তু একই পরিবেশে বসবাস করার দরুন, একই রকমের কাজ করার দরুন এরা কি হয়ে গেছে? একই রকমের কাজ করতে শুরু করেছে। তাহলে এরা কি? কার্যগতভাবে এক, কার্যগতভাবে একই, তাই এদের বলা হচ্ছে সমবৃত্তীয়। তাহলে এদের ক্ষেত্রে যে অভিযোজনটা ঘটলো সেটা কি ধরনের অভিযোজন? সেটা দেখো, চারিপাশ থেকে এরা বিভিন্ন রকমের ছিল কিন্তু কাজ একই রকম করছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা অভিসারী বিবর্তন হয়ে গেল। অভিসারী, এটা অভিসারী বিবর্তন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নিষ্ক্রিয় অঙ্গ। যেটা বললাম না, নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে? যে ওই ল্যামার্ক বাদে যে আমরা অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র পড়লাম, যে আমরা যে অঙ্গগুলোর ব্যবহার করব না সেগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হবে। যেমন আমাদের চোখের, এখানে দেখতে পাচ্ছ আমি আর লিখছি না, নিকটিডেটিং পর্দা। আমরা কি জলে গিয়ে তাকিয়ে থাকি? জলে তো আমি থাকি না, জলে ডুবে থাকতে পারি না, তো সেই পর্দাটার আমাদের দরকার নেই, ব্যাস অবলুপ্ত হয়ে গেছে। কান নাড়ানোর পেশি, গরু ছাগল এখনো কান নাড়াতে পারে কিন্তু আমরা পারি না। আমরা আগে পারতাম, কিন্তু আমাদের পূর্বপুরুষটা কি কান নাড়িয়ে কী হবে? মাছি তাড়ানোর জন্য হাত আছে, মানে হাত ইউজ করেছে। ওরা তো আর অগ্রপথ যেটা সেটা তুলে মাছি তাড়াবে না। তো গরু কি করছে? ওই লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে আর এদিকে কান নাড়িয়ে মাছি তাড়াচ্ছে। তো ওই জন্য কান নাড়ানোর পেশি তাদের মধ্যে এখনও অ্যাক্টিভ, কারণ তারা ব্যবহার করছে। আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়েনি, হাতটা কানের এত কাছে রয়েছে ওই জন্য কানের এই পেশিটার ব্যবহার হয়নি। তো না হওয়ার জন্য এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। তারপরে ক্যানাইন দাঁত। ক্যানাইন দাঁত মানে আমাদের এই যে দুপাশের সূচালো দাঁতটা রয়েছে ক্যানাইন দাঁত বলা হয়। ভ্যাম্পায়ারের ক্ষেত্রে ভালো দেখতে পাবে ক্যানাইন দাঁত একদম বাইরে বেরিয়ে থাকে, কেন? রক্ত খাওয়ার জন্য। যাই হোক, ক্যানাইন দাঁত কিন্তু পশুদের মধ্যে, কুকুর বলো বা বিভিন্ন বাঘ, সিংহ যারা মাংসাশী প্রাণী, তাদের মধ্যে ক্যানাইন দাঁত কিন্তু এখনও মানে সবল সুগঠিত। মানুষও আগে কি আদিম মানুষ কাঁচা মাংস ছিঁড়ে খেত, পশু শিকার করে কাঁচা মাংস খেত, তাই জন্য তাদের ক্যানাইন দাঁত কিন্তু অনেকটা সূচালো ছিল।
পরবর্তীকালে ধীরে ধীরে তারা খাবারটা সেদ্ধ করে খেতে শুরু করলো, আগুন জ্বালাতে শিখলো, পোড়া মাংস খাওয়া শুরু করলো, তারপর সেখান থেকে সেদ্ধ খাওয়া শুরু করলো, তারপরে কিন্তু ক্যানাইন দাঁত ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে গেছে। সেমভাবে আর কি রয়েছে, ক্যানাইন দাঁত রয়েছে আমাদের তৃতীয় মোলার দাঁতের এই যে তৃতীয় মোলারটা, মানে 3টে যে গজ দাঁত রয়েছে একদম শেষের যে দাঁতটা, সেটা কিন্তু এখন বিলুপ্ত, যেটা 18 থেকে 25 বছরের মধ্যে কারোর জেগে ওঠে ওই দাঁতটা, যেটাকে আক্কেল দাঁত বলা হয়। অনেকে হয়তো শুনবে যে আক্কেল দাঁত ওঠে, সেটা এমনভাবে বাঁকা এদিক ওদিক নির্দিষ্ট ডাইরেকশনে উঠতে পারে না, যার জন্য প্রচণ্ড ব্যথা হয়। তো ওটা হচ্ছে তৃতীয় মোলার, যেটা এখন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, ওটাও কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। লেজ, মেরুদণ্ডের একদম নিচে যে কক্সিজিয়াল ছিল, দেখো বানর বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে লেজ কিন্তু এখনও রয়েছে, কিন্তু বানর থেকেই তো মানুষের উৎপত্তি হয়েছে। তো ওই কক্সিজিয়াল যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে ব্যবহার না করার জন্য বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাপেন্ডিক্স রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, যেগুলো আমরা ব্যবহার না করার জন্য কি হচ্ছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন যদি আমরা পর্যালোচনা করি, সেখানেও দেখতে পাবো কি, দেখো আমরা 4টে প্রজাতির, মানে মাছ, উভচর, তারপরে সরীসৃপ, উভচর, স্তন্যপায়ী। আচ্ছা, উল্টো লিখলাম না, মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী। হ্যাঁ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী। আচ্ছা, চলো, মাছেদের হৃৎপিণ্ড যদি আমরা দেখি, মাছেদের এরকম 2টো প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কিন্তু দেখতে পাওয়া যায়। 2টো প্রকোষ্ঠ বিশিষ্ট, যার একটাকে বলা হচ্ছে অলিন্দ, একটাকে বলা হয় নিলয়, ঠিক আছে। অলিন্দ আর নিলয়, তাহলে একটা করে প্রকোষ্ঠ রয়েছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, দূষিত রক্ত যখন প্রবেশ করছে, দূষিত রক্ত এখান থেকে প্রবেশ করে এখান দিয়ে যাচ্ছে, আবার এখান থেকে বিশুদ্ধ রক্ত এই একই জায়গা দিয়ে কিন্তু আসছে। তাহলে দূষিত আর বিশুদ্ধ কি হয়ে যাচ্ছে, এখানে মিক্স হয়ে যাচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে সমস্যা, যদি 2 প্রকারের রক্ত মিক্স হয়ে যায়, দূষিত আর বিশুদ্ধ রক্ত মিক্স হয়ে গেলে কি হয়, তারা নিজেদের টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই ধরনের হৃৎপিণ্ড, যেখানে দূষিত এবং বিশুদ্ধ রক্ত মিক্স হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি, ভেনাস হৃৎপিণ্ড। মাছেদের হৃৎপিণ্ডকে কি বলা হয়, ভেনাস হৃৎপিণ্ড বলা হচ্ছে। তারপরে রয়েছে উভচরদের মধ্যে এইটা ধীরে ধীরে মডিফিকেশন স্টার্ট হয়েছে। কিরকম মডিফিকেশন হয়েছে, একটু মডিফিকেশন করার চেষ্টা করা হয়েছে। এদের মধ্যে 2টো অলিন্দ প্রেজেন্ট, কিন্তু নিলয় রয়েছে একটা। এখানে দেখো, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, আর এই একটা মাত্র নিলয় রয়েছে। তাহলে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এখানে তৈরি হলো। এদের ক্ষেত্রে দূষিত রক্ত কোথা দিয়ে আসছে, ডান দিক দিয়ে দূষিত রক্ত ঢুকছে, নিলয়তে আসলো, এখান থেকে কোথায় চলে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, এটা পরিষ্কার হওয়ার জন্য অক্সিজেনেটেড হয়ে বিশুদ্ধ রক্ত আবার বাম দিক দিয়ে আসছে। আলটিমেটলি এসে কি কোনো লাভ হলো, অলিন্দের মধ্যে কিছুটা রক্ত দূষিত বিশুদ্ধ আলাদা থাকলেও নিলয়তে এসে কিন্তু সেই মিক্স হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্যাটা কি করতে হবে, রেকটিফাই করতে হবে, সমস্যাটা সমাধান করতে হবে। তো এই চেষ্টাই কিন্তু ধীরে ধীরে চলছে, এটাও কিন্তু এক ধরনের বিবর্তন। সরীসৃপদের মধ্যে কি হলো, কারণ এই মাছ থেকেই উভচর, উভচর থেকেই সরীসৃপ, সরীসৃপ থেকেই স্তন্যপায়ী সৃষ্টি হয়েছে। সরীসৃপদের মধ্যে এইরকম 2টো অলিন্দই থাকলো, অলিন্দ 2টো রয়েছে, আর এদের যে নিলয়টা রয়েছে, নিলয়টা কি অর্ধ বিভক্ত, মানে পার্টিশন একটা হচ্ছে আস্তে আস্তে, তাই না, একটা পার্টিশন হচ্ছে। তো এক্ষেত্রে সেম, মানে এই বাম দিক দিয়ে দূষিত রক্ত আসছে, দূষিত রক্ত এই নিলয়তে খানিকটা থাকছে, ফুসফুসে গিয়ে পরিষ্কার হয়ে অক্সিজেনেটেড হয়ে আবার বিশুদ্ধ রক্ত এখানে আসছে, কিন্তু এখানেও মিক্স হবে, কিন্তু কিছুটা হলেও তো রক্ত আলাদা থাকছে, তাই না, কিছুটা হলেও আলাদা থাকছে।
তাহলে এক্ষেত্রে সমস্যাটা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করছে। অর্ধবিভক্ত নিলয় দেখা যাচ্ছে স্তন্যপায়ীর ক্ষেত্রে, পাখি বা স্তন্যপায়ীর ক্ষেত্রে এটা কমপ্লিটলি দেখো কি হবে। মানুষের ক্ষেত্রে এরকম দুটো অলিন্দ দেখতে পাওয়া যায় আর একদম দুটো নিলয় প্রেজেন্ট থাকবে, মানে এই যে জায়গাটা একদম এরকম নিলয় দেখতে পাওয়া যাবে, পুরো কমপ্লিট পার্টিশন কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, দুটো নিলয়। আর এখানে বেশ কিছু পর্দা রয়েছে, এখানে বেশ কিছু পর্দা রয়েছে, ত্রিপত্র কপাটিকা রয়েছে, এখানে দ্বিপত্র কপাটিকা রয়েছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, দূষিত রক্ত আসছে, দূষিত রক্ত ডান নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, সেখান থেকে কোথায় চলে যাচ্ছে, এখানটা একটা নালীপথ রয়েছে, এই নালীপথে ফুসফুসে চলে যাচ্ছে, ফুসফুস। ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত কোথায় আসছে, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে কোথায় চলে আসছে, বাম নিলয়ে। আলটিমেটলি এখানে একটা মহাধমনী রয়েছে, সেই মহাধমনীর মাধ্যমে কিন্তু সারা দেহে রক্ত, বিশুদ্ধ রক্ত চলে যাচ্ছে। তাহলে এখানে কমপ্লিটলি দূষিত এবং বিশুদ্ধ রক্ত কিন্তু আমরা আলাদা করতে পারছি। তাহলে এই জিনিসটা হৃৎপিণ্ডের কিন্তু ধীরে ধীরে কি হয়েছে, ধীরে ধীরে চেঞ্জেস হয়েছে, ধীরে ধীরে বিবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের একক অঙ্গের বিবর্তন। তাহলে মেরুদণ্ডের মেরুদণ্ড বলছি সরি হৃৎপিণ্ডের স্ট্রাকচার আমরা যদি তুলনা করি তাহলে এখানে দেখব কি বিবর্তন হয়েছে, তাই না? আচ্ছা, একটু পজ করো। আচ্ছা, নেক্সট হচ্ছে তুলনামূলক ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ। তাহলে এরপরে ভ্রূণ তত্ত্ব মানে ভ্রূণ থেকে যে জীব সৃষ্টি হচ্ছে, অপত্য জীব সৃষ্টি হচ্ছে। দেখো জীব কিভাবে সৃষ্টি হয় আমরা জানি, দু প্রকারের গ্যামেট মিলিত হয় যৌন জননের ক্ষেত্রে, তাই না? যৌন জননের ক্ষেত্রে কি হচ্ছে, শুক্রাণু কার সাথে মিলিত হচ্ছে, ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে একটা ডিপ্লয়েড জাইগোট। এই যে জাইগোট তৈরি হচ্ছে, আমরা জনন চ্যাপ্টারের আগে পড়েছি। তো জাইগোট থেকে কি তৈরি হয়, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়, জাইগোট থেকে কি তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। এবার এই ভ্রূণটা আস্তে আস্তে কি করে, ভ্রূণটা আস্তে আস্তে পুরো অর্গানটা মানে অর্গানিজমটা তৈরি করবে। তাহলে এটা মানুষের ভ্রূণ হলে মানুষের দেহ তৈরি করবে, খরগোশের ভ্রূণ হলে খরগোশ তৈরি করবে। কিন্তু আলটিমেটলি প্রথম স্টেজটা যদি আমরা দেখি, জাইগোটের ভ্রূণ থেকে যখন আস্তে আস্তে ভ্রূণের ডেভেলপমেন্ট হয়, এককোষী জাইগোট থেকে প্রথমে কি হয়, এই কোষ বিভাজন স্টার্ট হচ্ছে, যখন 16টা কোষ তৈরি হয় সেটাকে কি বলা হয়, মরুলা বলা হয়। সেখান থেকে যখন 32-এর বেশি কোষ তৈরি হচ্ছে সেটাকে কি বলা হয়, ব্লাস্টুলা বলা হয়, ব্লাস্টুলা। তারপর সেখান থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হয়, ব্লাস্টোসিস্ট থেকে আলটিমেটলি কি তৈরি হয়, গ্যাস্ট্রুলা ফর্মেশন হয়। তাহলে এই পর্যন্ত যদি আমরা দেখি, যে কোনো জীবের ক্ষেত্রে এই স্টেজ পর্যন্ত যে ভ্রূণের ডেভেলপমেন্ট সেটা কিন্তু সেম। তুমি এখানে ছবিটা দেখো, একদম শুরুর ছবিটা দেখে যদি আমি তোমাকে বলতে বলি এর মধ্যে কোনটা মাছ, কোনটা মুরগি, কোনটা মানুষ, তুমি বুঝতে পারবে না, কারণ ভ্রূণের ডেভেলপমেন্ট কিন্তু একভাবে স্টার্ট হয়েছে। কিন্তু এই গ্যাস্ট্রুলা পর্যন্ত হওয়ার পর তাদের মধ্যে বিভিন্ন রকম অর্গান আসতে শুরু করে। তাহলে এই অর্গানোজেনেসিস বা বিভিন্ন রকম অঙ্গের গঠন শুরু হয় তাদের জিনের উপর ডিপেন্ড করছে, তাদের মধ্যে কি প্রকার ডিএনএ রয়েছে সেই জিনের উপর ডিপেন্ড করে তাদের বিভিন্ন অর্গান তৈরি হচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে ভ্রূণ তত্ত্ব। কে দিয়েছিল, বিজ্ঞানী হেকেল। হেকেল তার বায়োজেনেটিক সূত্রে এই ভ্রূণ তত্ত্ব সম্পর্কে বলেছেন। বায়োজেনেসিস বলে একটা মতবাদ প্রকাশ করেন, বায়োজেনেসিস। সেখানে কিন্তু এই ভ্রূণ তত্ত্ব সম্পর্কে বলেছে যে পৃথিবীতে প্রত্যেকটা জীবেরই কিন্তু মানে ভ্রূণ কোথা থেকে সৃষ্টি হচ্ছে, একটা মাত্র কোষ, সেটা জাইগোট। এবং সেই জাইগোটের ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা পর্যন্ত সেমভাবে ডেভেলপমেন্ট হয়, তারপর সেখানে অঙ্গের বিকাশ ঘটে। তাহলে এটা প্রমাণ করে যে পূর্ববর্তী প্রত্যেকটা জীব একই পূর্বপুরুষ থেকে আগত, যার জন্য তাদের ভ্রূণের যে ডেভেলপমেন্টটা সেটাও কিন্তু সেম প্রকৃতির। তাহলে এটাও কিন্তু অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয়। আর কি প্রমাণ রয়েছে, এবার কিছু অভিযোজন সম্পর্কে পড়বো। দেখো, অভিব্যক্তি তো পড়লাম, যেটা বহু ধীর গতিতে অনেক সময় ধরে কিন্তু চেঞ্জেসটা হচ্ছে। আর অভিযোজন মানে তোমার সেই সময় যে সিচুয়েশন বা সেই যে পরিবেশ, সেই পরিবেশে তুমি যদি ঠিকঠাকভাবে থাকতে পারো, সেইভাবে নিজেকে কিছুটা অভিযোজিত করে নেওয়া। তুমি একটা নতুন এনভায়রনমেন্টে গেছো, তুমি ধরো এখানে থাকো, তুমি হঠাৎ করে খুব পাহাড়ে বেড়াতে গেলে,
পাহাড়ে প্রচণ্ড ঠান্ডা, তুমি সেটাতে হ্যাবিচুয়েটেড নও, কিন্তু সেখানে থাকতে থাকতে তুমি যদি 3-4 দিন থাকো তাহলে তুমি সেখানকার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই যে মানিয়ে নেওয়া, এটাকে বলা হয় অভিযোজন। ঠিক আছে, তো এরমভাবে কিন্তু অভিযোজন কি করে, আমাদের আচরণের ওপর ডিপেন্ড করে, মানে আচরণকে চেঞ্জ করে দেয়, আচরণগত অভিযোজন দেখতে পাওয়া যায়। তো সেইগুলোই আমরা পড়বো এখানে, বেঁচে থাকার জন্য কৌশল, অভিযোজন। কে কে কীভাবে অভিযোজিত হয়েছে, সে তার নিজস্ব পরিবেশে থাকার জন্য কীভাবে অভিযোজিত হয়েছে। তো আচরণ কাকে বলা হয়? আচরণ মানে আমরা যা যা করছি। আমরা মানুষের আচরণ কি, মানুষ কথা বলে, হাঁটা চলা করে, মানুষ হাত দিয়ে খাবার খায়, এগুলো তাদের আচরণ। তাহলে প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব আচরণ কিন্তু রয়েছে। আর অভিযোজন বলতে কি বোঝায়? সে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে যে পরিবর্তনগুলো নিজেদের মধ্যে করছে সেগুলোকে বলা হয় অভিযোজন। তাহলে চলো আমরা এক এক করে বিভিন্ন জীবের অভিযোজন সম্পর্কে দেখবো। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, আমি ভালো করে বলে দিচ্ছি, এই জায়গাগুলো ভালোভাবে নোট করবে। দেখো, প্রথমে রয়েছে ক্যাকটাসের পাতা। দেখো ক্যাকটাস কি করলো, ক্যাকটাস কোথায় জন্মায়? মরুভূমিতে জন্মায়। তা মরুভূমিতে জন্মাতে গেলে সেখানে জল কম। এবার জল যদি কম হয় তাহলে মূল থেকে যে জলগুলো আমরা শোষণ করছি সেই জলটাকে আমরা ধরে রাখবো কি করে? এত টেম্পারেচার, বাষ্পমোচন হয়ে যাবে। তো তাহলে বাষ্পমোচনের ফলে সব জল বেরিয়ে গেলে তোমার প্রবলেম হয়ে যাবে। তখন উদ্ভিদটা কি করলো, না পাতাটাকে চেঞ্জ করে দিই, পাতাটা কাঁটায় রূপান্তরিত করে দিল। তাহলে কাঁটায় যদি রূপান্তরিত করে দেয়, তাদের পাতার যে সারফেস সেখানে পত্ররন্ধ্র নেই, সেখানে বাষ্পমোচন হতে পারছে না, তাহলে বাষ্পমোচন আটকে গেল, মানে ভেতরে জল স্টোর হয়ে থাকলো। ভালো কথা। তাহলে এইভাবে বাষ্পমোচন রোধ করার জন্য, এই যে বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হলো। আর কি করছে? আত্মরক্ষা। এই যে রূপান্তরিত পাতা কাটা হয়ে যাওয়ার জন্য এরা কি করছে, এদের কাণ্ডগুলোকে আত্মরক্ষা করতে পারছে না, বিভিন্ন ধরনের পতঙ্গ বা অন্যান্য উদ্ভিদ যাতে এই গাছটাকে খেয়ে না নেয় সেটার জন্য নিজেদের আত্মরক্ষা করতে পারছে। তাহলে এটা হচ্ছে ক্যাকটাসের পাতার বৈশিষ্ট্য, এটা এক প্রকার অভিযোজন। নেক্সট আমরা যদি দেখি রুই মাছের পটকা, এই প্রশ্নটাও কোথায় মানে খুব আসে পরীক্ষায়। আচ্ছা, রুই মাছের পটকা কোথায় উপস্থিত থাকে? এই যে পটকা কেমন দেখতে হয়, মানে এরকম টাইপের পটকা। এই পটকা কি মাছের উদস্থৈতিক অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা, উদস্থিতি কিভাবে বলছে? পটকার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি প্রেজেন্ট থাকে। এই অগ্র প্রকোষ্ঠে কি থাকবে? রেড গ্রন্থি। আর পশ্চাৎ দেশে কি থাকবে? এরকম বিভিন্ন শিরাজালক, রেটিয়া মিরাবিলিয়া প্রেজেন্ট থাকবে। তাহলে এই রেড গ্রন্থি কি করছে? এই যে রেড গ্রন্থি গ্যাস অক্সিজেন উৎপন্ন করে, আর এই অক্সিজেন উৎপন্ন করে অক্সিজেন এখানে ভেতরে প্রবেশ করছে, বায়ু প্রবেশ করার জন্য হালকা হয়ে যাচ্ছে, পটকা ফুলে যাচ্ছে, তার ফলে মাছের দেহ হালকা হচ্ছে, মাছ কি হচ্ছে? জলে ভেসে উঠছে। আবার এই যে পশ্চাৎ প্রকোষ্ঠে যে রেটিয়া মিরাবিলিয়া, এরা কি করে? গ্যাসগুলোকে শুষে নেয়। তাহলে গ্যাসগুলোকে যখন শুষে নিচ্ছে, পটকা কি চুপসে যাচ্ছে, তার ফলে মাছের দেহ আবার ভারী হয়ে যাচ্ছে, মাছ জলে ডুবে যাচ্ছে। তাহলে এইভাবে পটকার মাধ্যমে নিজের উদস্থিতি চেঞ্জ করতে পারে। তাহলে এটা এক প্রকার অভিযোজন। ভর কেন্দ্র, পটকার এক প্রকোষ্ঠ থেকে গ্যাস অন্য প্রকোষ্ঠে স্থানান্তরিত করে সঠিক ভর কেন্দ্র বজায় রাখতে পারে। আর কি রয়েছে? শ্বসন, যেহেতু অক্সিজেন ট্রান্সফার করছে, দেখো শ্বসন কাজে সাহায্য করছে, অক্সিজেন নিচ্ছে, অক্সিজেনকে সারা দেহের মাধ্যমে ট্রান্সফার করছে, তো শ্বসনেও হেল্প হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু এই যে পটকার কি কি ভূমিকা রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, যে মাছের পটকা কি কি ভূমিকা পালন করে। আর এখান থেকে দুটো শর্ট কোশ্চেন হয়, কি কি? যে রেড গ্রন্থি কোথায় অবস্থিত? পটকার অগ্রভাগে। রেটিয়া মিরাবিলিয়া কোথায় অবস্থিত? পটকার পশ্চাৎ ভাগে। এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? চলো, আর নেক্সট কি আছে? নেক্সট আছে পায়রার বায়ুথলি। ছবিটা দেখতে পাচ্ছ, পায়রার দেহে কিন্তু এরকম অনেকগুলো বায়ুথলি বা এয়ার স্যাক দেখতে পাওয়া যায়, 9টা বায়ুথলি দেখতে পাওয়া যায়। তো এই বায়ুথলির মধ্যে কি থাকবে? বায়ু সঞ্চিত থাকবে। বায়ু সঞ্চিত থাকার জন্য পায়রার দেহ কি হয়? হালকা হয়, যার সাহায্যে সে সহজেই ওপরে উড়তে পারে। তাহলে এই যে বায়ুথলিগুলো হাঁপড়ের মতন কাজ করে এবং বায়ু ফুসফুসে প্রবেশ করতে পারে এবং ফুসফুস থেকে সম্পূর্ণভাবে বেরিয়েও যেতে পারে। আর বায়ুথলির বায়ু দ্বিশ্বসনে এদেরকে সাহায্য করছে। তারপরে বায়ুথলিগুলো বায়ুপূর্ণ হলে দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায়, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, যাতে পায়রা সহজে বাতাসে ভেসে থাকতে পারে, এটা একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। এমনভাবে দেহের দুপাশে এরা সাজানো রয়েছে, বায়ুথলিগুলো দেখতে পাচ্ছ দুপাশে সমানভাবে অ্যারেঞ্জ, যাতে ভর কেন্দ্র ঠিক থাকে। তাহলে ভর কেন্দ্র, এই যে দেহের ভর কেন্দ্র ঠিকঠাকভাবে স্থাপিত করে। আর গরম জলীয় বাষ্প নিঃশ্বাস বায়ুর সাথে বেরিয়ে যাওয়ায় এরা দেহের তাপ আর দেহতাপ নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, এবার আসছে শারীরবৃত্তীয় অভিযোজন। ওগুলো গেল কি? আচ্ছা, এগুলো কি প্রকার অভিযোজন ছিল? এগুলো ছিল
অঙ্গ সংস্থান মানে দেহের কি কি পরিবর্তন ঘটেছে। এবার শারীরস্থান মানে ভেতরে কি কি পরিবর্তন ঘটবে, শারীরবৃত্তীয় অভিযোজন। যেমন সুন্দরী গাছের লবণ সহনের জন্য শারীরবৃত্তীয় অভিযোজন। কোথায় হচ্ছে সুন্দরী গাছ? লবণাক্ত এরিয়া, সমুদ্রের ধারের প্রচুর লবণ থাকে ওইখানে। তো লবণাক্ত মাটিতে এবার প্রচুর লবণ না গাছের জন্য হার্মফুল, ক্ষতিকারক। তাহলে এই লবণগুলোকে কি করতে হবে, বের করে দিতে হবে। তাহলে লবণ সহনের জন্য এরা কি কি কাজ করছে? এদের মধ্যে লবণ গ্রন্থি উপস্থিত, আমি বলে দিই পয়েন্টগুলো। এদের মধ্যে লবণ গ্রন্থি উপস্থিত, যে লবণ গ্রন্থির মধ্যে এরা লবণগুলো জমা করছে, যার ফলে উদ্ভিদ অন্যান্য অঙ্গগুলো কিন্তু রক্ষা পাচ্ছে। তারপরে এদের মধ্যে যে পাতাগুলো আস্তে আস্তে যখন বড় হচ্ছে, পাতার মধ্যে কি হয়, লবণ জমা হতে থাকে। পাতা যত ম্যাচিওর হচ্ছে তত তার মধ্যে লবণের পরিমাণ বাড়ছে। কারণ আলটিমেটলি পাতাটা যখন ম্যাচিওর হয়ে যাবে, পাতাটা ঝরে পড়ে যাবে, যাতে অতিরিক্ত লবণ ওই পাতার মাধ্যমে দেহ থেকে অপসারণ করা যেতে পারে। তো এইভাবেও কিন্তু দেহের লবণ অপসারণ করছে, ঠিক আছে। তাহলে এইভাবে এরা লবণ সহন করতে পারছে। তাহলে এটাও কি এদের একটা অভিযোজন? এরা পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য এই অভিযোজনগুলো কিন্তু করেছে। নেক্সট, মরু অভিযোজনের জন্য উটের কি কি পরিবর্তন ঘটেছে। উট দেখো জল না খেয়েও কিন্তু বহুদিন বেঁচে থাকতে পারে, মরুভূমিতে থাকছে। তো এদের যে এই যে পিঠে কুঁজ রয়েছে, এখানে চর্বি সঞ্চিত থাকে, আর এরা চর্বি গলিয়ে জল তৈরি করতে পারে। মানে এদের প্রায় 10 গ্রাম চর্বি থেকে 11 গ্রাম জল তৈরি হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে জল তৈরি হয় প্রতি কেজিতে। আচ্ছা, তারপরে আর কি, এরা জলটাকে নিজের দেহে স্টোর করে রাখার জন্য কি কি করছে। এদের যে ঘর্মগ্রন্থির সংখ্যা কম ঘাম ত্যাগ করছে, যার জন্য জল ভেতরে সঞ্চিত থাকছে। তারপরে এদের যে হেনলির লুপ মানে এদের ভেতরে যে নেফ্রন থাকে, হেনলির লুপ অনেক দীর্ঘ প্রকৃতির হয়, যাতে জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে, ঠিক আছে। জলের পুনঃশোষণে হেল্প করছে, তার মানে অতিরিক্ত জল কিন্তু মূত্র হিসাবে নির্গত হচ্ছে না। এরা অর্ধ তরল মূত্র ত্যাগ করে বা কঠিন মূত্র ত্যাগ করে, যার মধ্যে জলের পরিমাণ অনেক কম। নিঃশ্বাস যখন নেবে, নিঃশ্বাস নেওয়ার সময় যে জলীয় বাষ্প, সেটাকে আবার তারা শুষে নেয়। তাহলে জলটাকে আলটিমেটলি এদের দেহে স্টোর করতে হবে, তার জন্য কিন্তু এই ধরনের অভিযোজনগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এদের যে আরবিসি, এটা প্রশ্ন আসে, উটের যে আরবিসি সেটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত। উটের ক্ষেত্রে নিউক্লিয়াস যুক্ত আরবিসি, দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটাও প্রশ্ন আসে। তাহলে উটের মরু অভিযোজনের জন্য দেখো এখান থেকে 3-4টে করে পয়েন্ট, সুন্দরী গাছের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে 3-4টে করে পয়েন্ট অবশ্যই মুখস্থ রাখবে। এখান থেকে তোমাদের 3 নম্বরের কোশ্চেন আসে যে এদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো লেখো। তো সেখান থেকে 3-4টে বা 5টা বৈশিষ্ট্য তোমরা অবশ্যই পড়ে রাখবে, যাতে তোমরা লিখতে পারো, ঠিক আছে। আর নেক্সট লাস্ট হচ্ছে তোমাদের আচরণগত অভিযোজন। দেখো শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান। শিম্পাঞ্জি অ্যাকচুয়ালি বানর জাতীয় প্রাণী থেকে এই শিম্পাঞ্জির উৎপত্তি হয়েছে, আবার আমরাও তৈরি হয়েছি। তো আমাদের মধ্যে কিন্তু অনেক রকম মিল রয়েছে। তো এদের দেখা গেছে মানুষদের মধ্যে যদি রাখা হয়, মানুষ যে কাজগুলো করতে পারে, ওরাও কিন্তু সেগুলোকে অ্যাডাপ্ট করতে পারে, ওরাও সেই সমস্ত কাজগুলো করতে পারে, ওরাও মানুষের ভাষা বুঝতে পারে, মানুষের যে ইশারা সেই সমস্ত কিছু কিন্তু ওরা বুঝতে পারে। আবার মানুষ যেভাবে হাত দিয়ে বিভিন্ন রকম কাজ করে, ধরো শাপল দিয়ে মাটি খোঁড়া বা যে সমস্ত জিনিসগুলো, এরাও কিন্তু উই পোকার ঢিপি থেকে কি করছে, কাঠি দিয়ে খুঁচিয়ে ওই পোকাগুলোকে বার করছে, দিয়ে তাদেরকে খাবার খাচ্ছে। তো এরা মানুষের মতন সমস্ত আচরণ কিন্তু এরা অ্যাডাপ্ট করতে পারে। তো এটা এদের আচরণগত অভিযোজন। আর লাস্ট হচ্ছে মৌমাছিদের যে বার্তা প্রদান, সেটাও এক প্রকারের আচরণগত অভিযোজন। মৌমাছিরা কি বার্তা প্রদান করে, কিসের মাধ্যমে? একটা হচ্ছে ওয়াকটেল নৃত্য। এই ওয়াকটেল নৃত্য কি হচ্ছে, দেখো ইংরেজি 4 অক্ষরের মতন। যদি মৌচাক থেকে যদি এটা ধরো মৌচাক, খাদ্যের ডিস্টেন্স যদি 100 মিটারের বেশি হয়, 100 মিটারের বেশি দূরে যদি খাদ্যের সন্ধান পাওয়া যায়, তাহলে মৌমাছিরা এই ওয়াগল ডান্স করে। মানে এইভাবে, এরকম এই দিকে চক্রাকার, ইংরেজি 4 অক্ষরের মতন এইভাবে এরা ঘুরতে থাকে। তাহলে এইভাবে চাকের আশপাশে ঘুরলে তাদের ওই নাচটা দেখে বাকি মৌমাছিরা বুঝে যাবে যে চাক থেকে 100 মিটার দূরে খাদ্যের সন্ধান রয়েছে। এটাকে বলা হয় ওয়াকটেল নৃত্য। আর একটা হচ্ছে চক্রাকার নৃত্য। চক্রাকার নৃত্যের ক্ষেত্রে কি হচ্ছে, মৌমাছি কিভাবে উঠছে, এরকম বিভিন্ন চক্রাকার ওয়েতে কিন্তু খাদ্যের সন্ধান যদি
100 মিটারের মধ্যে হয়, 100 মিটারের মধ্যে মানে 50 থেকে 60 মিটারের মধ্যে হয়, তাহলে তারা চক্রাকার নৃত্য প্রদর্শন করে। তাহলে এই তাদের নৃত্য প্রদর্শনের মাধ্যমে কিন্তু বোঝা যায়, বাকি মৌমাছিরা বুঝতে পারে যে কত দূরে খাদ্য প্রেজেন্ট রয়েছে। তাহলে এটা মৌমাছিদের একটা আচরণগত অভিযোজন। তাহলে বোঝা গেল প্রত্যেকের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। কোনো না কোনো প্রাণী বা কোনো না কোনো জীবের অভিযোজনগত বৈশিষ্ট্য পরীক্ষায় অবশ্যই আসবে। তাহলে এই চ্যাপ্টারটা অবশ্যই খুব ভালোভাবে পড়ে রাখবে, খুবই ভালো ইন্টারেস্টিং চ্যাপ্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা যারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আলটিমেটলি কেমন লাগলো, কতটা তোমরা হেল্পফুল হচ্ছ। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তাদেরকেও বলবো, এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও পর পর তোমাদের আসছে, তোমাদের সেকেন্ড সামেটিভের সমস্ত ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়াও পরবর্তীকালে আরও ক্লাস কিন্তু এখানে আসতে থাকবে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এখান থেকে সমস্ত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ প্রত্যেককে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।